তোমার ছেলে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে বড় মা। আজ বাড়িতে আসুক, তোমার ছেলেকে আমি খুন করে ফেলবো। প্রাচীন বড়সড় দোতলা বিশিষ্ট বাড়িটার তিন পাশে জুড়েই শুধু ঘর, সামনের বিধ্বস্ত জায়গা জুড়ে বিশাল উঠোন, সীমানা জুড়ে চারপাশ দিয়েই প্রাচীরে ঘেরা, আর উঠান পেরিয়ে সামনের পাঁচিলের মধ্যমণি সদর দরজা। আর সেখানে দাঁড়িয়ে বেশ ক্রোধিত হয়ে কথাটা বলে উঠল প্রান্তি। পুরানো বাড়িটার উঠোনের এক পাশে কলপার, সেখানে দাঁড়িয়ে কাজের বুয়ার দিকে নির্দেশনা দিচ্ছিলেন মাহবুবা বেগম। প্রান্তির কথাগুলো কর্ণগোচর হতেই বিস্ময়ের চোখগুলো বড় বড় হয়ে গেল ওনার। পিছনে মুহূর্তেই নজরে পড়ল প্রান্তির গোলগাল ফর্সা রাগান্বিত চেহারা আর মায়াবিনী হরিণী চোখ জোড়ার লাল বর্ণতা। ইস, মেয়েটার কি অবস্থা! গোলগাল ফর্সা মায়াবী মুখখানা রক্তিম হয়ে গেছে। হরিণী মায়াময় চোখজোড়া কেটে কেটে লাল বর্ণ হওয়ার সাথে সাথে ফুলিয়ে ফেলেছে। মেয়েটা কলেজে যাওয়ার সময় সুন্দর হাসি খুশি মাখা মুখখানা নিয়ে গেল, অথচ এখন তার কি অবস্থা! কিন্তু কেন, কি হয়েছে? আর প্রহানকেই বা মারার কথা বলছে কেন? তবে কি প্রহান কিছু বলেছে? প্রহানের সাথে কি কিছু হয়েছে? নিশ্চয় এই ছেলেটা আবারও উল্টাপাল্টা কিছু শুনিয়ে দিয়েছে। এই ছেলেকে নিয়ে আর পারা গেল না। ভাবনা ছেড়ে মাহবুবা বেগম এগিয়ে গেলেন প্রান্তির দিকে। হাত ধরে সদর দরজা থেকে ভিতরে নিয়ে এসে উঠানে পাতানো মোড়ায় বসালেন। শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছিয়ে দিতে দিতে বেশ আগুরি ভঙ্গিতে বললেন, কি হয়েছে আমার প্রাণরানীর? চোখে মুখে এই অবস্থা কেন? ফুপিয়ে কেঁদে উঠল প্রান্তি। দুই হাতে গলা জড়িয়ে দিল মাহবুবা বেগমের। মা নেই তার, তবুও মায়ের অভাবটা কখনো বুঝতে দেয়নি এই মমতাময়ী নারী। এই বাড়িতে সবাই তাকে খুব ভালোবাসে, শুধু ওই হৃদয়হীন পাষাণ্ড অসভ্য লোকটা ছাড়া। আর সবচেয়ে ভালোবাসে এই বড় আম্মা নামক মানুষটা। সেজন্য ওই লোকটা তাকে আরও মোটেও সহ্য করতে পারে না। লোকটার মায়ের ভাগ নিচ্ছে যে সে সহ্য করবে কেমন করে? খারাপ ইতর লোক একটা আজ বাড়িতে আসুক, তাকে বিনা কারণে বকার মজাটা বোঝাবে। তার সাজানো গোছানো ঘর যদি সে লণ্ডভণ্ড না করে রেখেছে, তো তার নামও প্রান্তিকা কবির নয়। আরে কাঁদছিস কেন? কি হয়েছে বলবি তো? তোমার ওই খারাপ ছেলে আমাকে ভরা ক্লাসের মধ্যে সবার সামনে অপমান করেছে। এর জন্য বলেছিলাম তোমার ওই প্রফেসর গিরি করা ছেলের কলেজে আমি ভর্তি হব না। শুনলে না তখন আমার কথা? সবাই মিলে আমাকে বাধ্য করে জোর করে বুঝিয়ে ওই কলেজে ভর্তি করালে। আমি জানতাম, খুব ভালো করেই জানতাম, তোমার ওই মুখে কুলুপ এঁটে থাকা ছেলে বাড়িতে কিছু বলতে না পারলেও সেগুলো শোধ সে ঠিক ওই কলেজে গিয়ে প্রফেসরগিরি করেই আমার উপরেই তুলবে। আজ সে তাই করেছে। কথাগুলো বলে পুনরায় ফুপিয়ে কেঁদে উঠল প্রান্তি। অপমানিত হওয়া কথাগুলো পুনরায় কানে বেজে উঠতেই জোরে নাক টান দিয়ে শব্দ করে কেঁদে উঠল সে। আরে আমারও কাঁদে। কি হয়েছে সেটা বলবি, না হলে আমি প্রহানকে বকবো কি করে? দুজনের কথার মাঝে টুল নিয়ে বসলেন রাবিয়া খাতুন। তিনি প্রান্তির নানি। ঘর থেকে বেরিয়ে কাজের মহিলাকে জামা কাপড় দিতে গিয়ে প্রান্তিকে নজরে পড়ল এই বাড়ির মেজবউ, অর্থাৎ প্রান্তির মেজমামি। তিনি এসে দাঁড়ালেন প্রান্তির অন্য পাশে। প্রশ্ন করলেন কি হয়েছে। সবার কথায় এবার সোজা হয়ে বসলো প্রান্তি। চোখ নাক মুছলে মাহবুবা বেগমের শাড়ির আঁচলে। ফের কিছু বলতে যাবে তার আগে কলপার থেকে এ বাড়ির কাজের বুয়া ফুলবানু বলে উঠলেন, আমি জানি এইখানে একখান কিন্তু আছে, ভাইজানের কোনো দোষ নাই, তবুও আমার মনে হইতেছে ভাইজানরেই দোষী করা হইব। ভাইজান কিন্তু নিজ ইচ্ছাতে কোনো দোষ করতেই পারে না। ফুলির কথা শুনে খেপে গেল প্রান্তি। মাহবুবা বেগম চোখ মোটা মোটা করে রাগান্বিত হয়েই তাকালেন ফুলির দিকে। একে মেয়েটাকে ঠান্ডা করে যাচ্ছে না, তাতে উনি আবার ভাইজানের হয়ে ইন্ধন যোগাচ্ছেন। সময় পেলেন না আর। বড়মা, ওই ফুলের বানুকে চুপ থাকতে বলো। যদি আর একবারও তার ভাইজানের হয়ে সালাসি করতে আসে, আমি বলে দিলাম খুব খারাপ হবে। তারপর ফুলবানুর দিকে রাগান্বিত হয়ে বলল, এত যখন ভাইজানের উপর দরদ, তার হয়ে চামচামি করো, তাহলে ভাইজানকে নিয়ে আলাদা খেতে পারো না? হ্যাঁ, দুজনে তো দিব্যি আমার মামুর পয়সায় তার সংসারী গিলছো। উনি আইসেন, আমার ভাইজানের কোনো দোষ নাই, কিন্তু তাকেই দোষী করা হবে। তিনি একেবারে দুধে ধোয়া তুলসী। হ্যাঁ, একেবারে স্বচ্ছ পানির মতো পরিষ্কার।
রাগে ফুলবানুকে ব্যঙ্গ করে এটা ওটা বলতেই থাকলো প্রান্তি। ওদিকে হাঁ হয়ে ফুলবানু তার দিকে তাকিয়ে আছে। সে কি বলল আর এ মেয়ে সে কথার কি মানে বের করে আবল তাবল বলে চলেছে। সে কেন ভাইজানের নিয়ে আলাদা খেতে যাবে? এসব কি বলে চলেছে মেয়েটা? নিশ্চিত এই মেয়ের মাথাটা আজ পুরো গেছে। মাহবুবা বেগম ধমক দিয়ে ফুলবানুকে কাজে বসিয়ে দিলেন আর বললেন একটা কথাও যেন তার মুখ দিয়ে না বের হয়। ফুলবানু চুপ থাকার পাত্রী নয়, বিশেষ করে তার ভাইজানের বিরুদ্ধচারণ হলে। তবে এই অদ্ভুত মেয়ের কথা শুনে মনে হচ্ছে তার মাথা এখন ঠিক নেই, তাই সেও চুপ হয়ে কাজে মন দিল। তবে কান তার প্রান্তিকে ঘিরে। ফুলবানুকে ধমক দিয়ে মাহবুবা বেগম প্রান্তিকে সান্ত্বনা দিয়ে বললেন, ও বুকা, ও বোঝে না, ওর কথা বাদ দে তো, বল কি হয়েছে? মাহবুবা বেগমের সাথে প্রান্তির মেজমামিও সান্ত্বনা দিলেন। বুঝলেন মেয়েটা আজ বেশ খেপেছে। দুজনের সান্ত্বনায় প্রান্তিও কিছুটা শান্ত হলো। ফের বলতে শুরু করলো, প্রান্তি কলেজে যাওয়ার প্রায় 1 মাস গড়িয়েছে। এই কলেজে ভর্তি হওয়া নিয়ে তার খুবই আপত্তি ছিল। তার কারণ একটাই, প্রহান। ওই মানুষটা খারাপ বা প্রান্তি তাকে মোটেই দেখতে পারে না এমনটাও নয়। তবে ওই মানুষটার কড়া শাসন আর অতি গম্ভীরতা তার পছন্দ নয়। সর্বদা নিয়মকানুনের মধ্যে থাকা মানুষটাকে তার বিরক্ত লাগে। পড়ার সময় পড়া, খাওয়ার সময় খাওয়া, যখন যেটা যে নিয়ম তখন সেটা সর্বদা করতে হবে। তার মাঝে মাঝে মনে হয় মানুষটা প্রফেশন না হয়ে আইন বিভাগের কোনো কর্মকর্তা হলে মন্দ হতো না, নাম ডাক হতো বেশ। আর বাড়ির মানুষগুলোকে না জ্বালিয়ে দেশের মানুষগুলোকে জ্বালাতো। যাই হোক, বান্দার অনিয়ম পছন্দ নয় তো অন্য কেউ সেই অনিয়ম করুক সেটাও পছন্দ নয়। ওনার এই অতি প্রাঞ্চুয়াল আর কড়া শাসন প্রান্তির একটুও ভালো লাগে না। এসব কারণেই মানুষটাকে তার মোটামুটি অপছন্দ, যার জন্য ওই মানুষটা যে দিকে যায় সে তার বিপরীত স্রোতের দিকেই ঘা বাসাতে পছন্দ করে। তাছাড়া মানুষটার সাথে তার আর কোনো বিবাদ নেই। কিন্তু ওই যে কথায় আছে না, হাতে না মারলে ভাতে মারবো। বাড়িতে সবার আদরের হওয়ায় মানুষটা তাকে কিছুই বলতে পারে না বলে নিজের মাতব্বরির জায়গায় কি ছেড়ে দেবে? দেয় কেউ? দেয় না। সে দোষ না করা সত্ত্বেও তাকেও দেয়নি। এসব কারণেই সে ওই কলেজে ভর্তি হতেই চায়নি, যেখানে মানুষটার এসব স্বভাবের কারণে সবাই তাকে যমদূতের মতো ভয় পায়। সেখানে জেনে শুনে সে কি করে নির্দ্বিধায় পা ফেলতে পারে সেটা বাড়ির মানুষগুলো বুঝলে তো। সে খুব ভালো জানতো সুযোগ পেলে তাকে ওই অসভ্য লোকটা ছেড়ে দেবে না। ছোটবেলা থেকে যে মানুষটার অবাধ্যতামি সে করে আসছে আর এখনো করছে, আর সুযোগ পেলে বুঝি সেই মানুষটা একটুও সুদ তুলবে না, তাকে ছেড়ে দেবে? তা কখনো হয়? কি করে হয়? হয় না। কলেজে ভর্তি হওয়া নিয়ে আপত্তি থাকলো। ভর্তি হওয়ার পর যখন শুনলো তাদের কলেজ অ্যান্ড ভার্সিটি শিক্ষকের তালিকায় প্রহান শুধু ভার্সিটির স্টুডেন্টের ক্লাস নেয়, তাদের নয়, সে ভীষণ খুশি হয়েছিল। কিন্তু খুশি হতে পারেনি তার প্রাণপ্রিয় বান্ধবী আবিশা। বেশ আফসোস নিয়ে বলেছিল, আহারে, রন ভাইয়া যদি ক্লাস না নেবে তাহলে এই কলেজে ভর্তি হয়ে লাভ কি হলো? আবিশার কথায় কখনো কর্ণপাত করেনি প্রান্তি। ছোট থেকেই একসাথে বড় হয়েছে তারা। বিদায় মানিক জোড়ার স্কুল লাইফটা কাটিয়ে এবার কলেজে লাইফটা শুরু হয়েছে তাদের। বিদায় আবিশা সম্পর্কে নখ দর্পণে প্রান্তির। ছোট থেকে প্রহান নামক লোকটা বলতে 2 ডোক পানি বেশি খেয়ে থাকে আবিশা। সুদর্শন ছেলে দেখলে ক্রাশ খাওয়ার অভ্যাস আছে তার। সে হিসাবে তার ক্রাশের লিস্টের কাতারে সর্বপ্রথম নাম হলো মোহাম্মদ প্রহান মাহমুদ, যার জন্য বাড়ির সবার মতো এই কলেজে ভর্তি হওয়া নিয়ে আকাশসম আগ্রহ ছিল আবিশারও। তাকেও কম পটিয়েছে মেয়েটা। আর যার জন্য আগ্রহী হয়ে কলেজে ভর্তি হয়েছে তিনি তাদের ক্লাস নিচ্ছেন না। আর তাকে নিয়ে আবিশা আফসোসের বাণী আওড়াবে না তা কি করে হয়? বিদায় আবিশার মর্মাহত হৃদয়ের আফসোসের বাণী সম্পর্কে শোনা অভ্যস্ত হয়ে গেছে প্রান্তির। রোজ আসে প্রহান মাহমুদকে দেখে আবিশা আফসোসের বাণী আওড়ালেও প্রান্তির দিনগুলো যাচ্ছিল দারুণ।
কিন্তু সেই দারুণ দিনগুলোর অবসান ঘটিয়ে আজ প্রহান মাহমুদ তাদের ক্লাসে প্রবেশ করলো। অল্প বয়স্ক এবং দেখে সুন্দর হওয়ায় ক্লাসের প্রত্যেকটা মেয়ে স্টুডেন্ট ভঙ্গিতে গদগদ হয়ে উঠল তাকে দেখে। আর আবেশের কথা তো বাদই, কিন্তু প্রান্তি বুঝে উঠল না হঠাৎই বান্দার তাদের ক্লাসের আগমনের কারণটা কি। তবে কিছু সময় যেতে পরিচয় পর্ব মিলতে বুঝতে পারল এই টাইমে তাদের যে শিক্ষক ক্লাস নিয়ে থাকেন তিনি গুরুতর অসুস্থ হওয়ায় প্রহান মাহমুদ তাদের কিছুদিন ক্লাস নেবেন। ভার্সিটির জুনিয়র শিক্ষক হওয়ায় কলেজের এ ক্লাসের সুযোগটা তাকে দেওয়া হয়েছে। প্রান্তি ঠিক বুঝে উঠতে পারল না এটা তার সৌভাগ্য নাকি দুর্ভাগ্য। যেটা থেকে সে দূরে থাকতে চাইছিল তারই আগমন। তবে বরাবরই সে ভালো স্টুডেন্ট বিদায় শত ভাবনা ছেড়ে সে ক্লাসে মন দিল। কিন্তু ভাগ্য মনে হয় তার সৌভাগ্যটা চায়নি বিদায় কপালের সাথে সাথে এরকম একটা বান্ধবী জুটেছে তার। শত স্টুডেন্টের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের সম্পর্কে জ্ঞাত থাকা সত্ত্বেও ভয় ডর ছাইয়ের মতো উড়িয়ে দিয়ে তাকে ফিসফিসিয়ে বলে উঠল, অন্য দিনের তুলনায় আজ প্রাণ ভাইয়াকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে, তাই না রে প্রান্তি? ইস, ফর্মাল লুকে তাকে এত মারাত্মক লাগে, পুরো আমার স্বপ্নের নায়ক সালমান শাহের মতো। হাই হাই, মেয়ে তো মার গায়া। আবিষের কথায় প্রান্তির চোখ বড় বড় করে ফেলল। মানুষের সম্পর্কে মেয়েটা খুব ভালো জানে, তবুও এসব বলে চলেছে। সামনে এক পলক নজর দিয়ে আর চোখে আবিষের দিকে তাকিয়ে উপহাসের স্বরে ফিসফিসিয়ে প্রান্তি বলল, মরবি তো এমনিতেও তুই। সামনের মানুষটা যদি ক্ষুণ্ণ অক্ষরেও বুঝতে পারে তাই ক্লাসে অমনোযোগী হয়ে তুই তাকে নিয়ে পরিচর্যা করছিস, তাহলে তুই তো গয়া। হামকো হামকো সাথ মে লে গয়া। মরবি, সাথে আমাকেও মারবি। এটা কোনো ব্যাপার না। তোর কাছে কোনো ব্যাপার না থাকলেও আমার কাছে বহুত ব্যাপার। আর তোর ওই হ্যান্ডসাম সালমান শাহ সম্পর্কে তোর খুব ভালো করেই জানা আছে। সো নিজে না ডুবে আমাকেও না ডুবিয়ে ক্লাসে মনোযোগ দে প্লিজ বারিশ, প্লিজ আবিশা। কথা শেষ করতে পারল না প্রান্তি, তার আগে বর্জ্যকণ্ঠে কেউ বলে উঠল। হে ইউ, স্ট্যান্ড আপ। বর্জ্যকণ্ঠে পুরো ক্লাসের পরিবেশ মুহূর্তে থমথমে হয়ে উঠল। প্রান্তি আর আবেশার কথাও থেমে গেল। নজর চলে গেল সামনে দাঁড়ানো মানুষটার দিকে। আর পুরো ক্লাসের সমস্ত স্টুডেন্টের মনোযোগ আর নজর চলে এলো তাদের দিকে। ফের আবারও বর্জ্যকণ্ঠের নির্দেশ হতেই উঠে দাঁড়াতে হলো প্রান্তিকে। গলা তার বর্জ্যকণ্ঠের হে ইউ শুনতে শুকিয়ে গেছে। কলেজা কেঁপে চলেছে কাল বৈশাখী ঝড়ের বেগে। পুনরায় নিজের দিকে পুরুষালী আঙ্গুলের নির্দেশনা উঠতেই লজ্জায় আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। আর সামনের মানুষটা তার লজ্জা শতগুণ বাড়িয়ে দিয়ে অতি শান্ত আর গম্ভীর কণ্ঠে বলে উঠল, এটা ক্লাসরুম, গল্প করার জায়গা নয়। গল্প করার জন্য ভিন্নতর জায়গা আছে। ক্লাসে মনোযোগ না দিতে পারলে সেখানে গিয়ে গল্প করো, ক্লাসে নয়। আর আমার ক্লাসটা মাছের বাজার হোক সেটা অন্তত আমি মেনে নেব না। সো মনোযোগ দিয়ে ক্লাস করো, না হলে ক্লাসের বাহিরে চলে যাও। বুঝতে পেরেছো? সিট ডাউন। অল্প বয়স্ক সুদর্শন শিক্ষককে দেখে ক্লাসের যেসব মেয়েরা গদগদ হয়ে উঠল। বর্জ্যকণ্ঠের গম্ভীর কথাগুলো শুনে মুহূর্তেই সবার মুখ পাংশুটে হয়ে গেল। মুহূর্তেই সবাই শান্ত হয়ে ক্লাসে মনোযোগ দিল। প্রান্তীয় দাঁতে দাঁত চেপে কান্না আটকে কথাগুলো শুধু হজম করে গেল। লজ্জায় মনে হলো দৌড়ে ক্লাসের বাইরে চলে যেতে, কিন্তু পা যে তার নড়তে চাইছে না, পাথর বনে গেছে। বাকি ক্লাসটা অসীম ধৈর্য নিয়ে চুপচাপ শুধু করে গেল। এর মধ্যে চোখের জলও বাধা মানেনি, অনবরত গড়িয়ে চলেছে তার। পাশে বসে আবিশা শুধু বোবা মানুষের মতো দেখে গেছে। নিজের জন্য মেয়েটা এত অপমানিত হলো যেখানে সামনের পুরুষটা সম্পর্কে তার জানা। নিজেকে খুবই ছোট মনে হলো, কিচ্ছু বলতে পারল না সে। প্রান্তির মতো সেও চুপচাপ ক্লাসে করে গেল। ক্লাস শেষে আর এক মুহূর্ত কলেজে দাঁড়ালো না প্রান্তি। আবিশাকে সঙ্গে না নিয়ে একা একা বাড়িতে চলে এসেছে সে। কথা শেষ করতে আবারও চোখের নোনা জল আর নাকের পানিটা মাহবুবা বেগমের শাড়ির আঁচলে মুছল প্রান্তির কথায় মাহবুবা বেগম কি বলবেন খুঁজে পেলেন না। ছেলেটা তার এরকমই, সেটা প্রান্তিও জানে। তবু কেন মেয়েটা অমনোযোগী হলো? মেয়েটার আর দোষ কোথায়?
মাহবুবা বেগমের ভাবনার মাঝে প্রান্তির নানি বলে উঠল। তুই তো জানিস দাদু ভাই একটু ওইরকমই। নানির কথার প্রেক্ষিতে প্রান্তি কিছু বলতে যাবে তার আগে প্রান্তির মেজ মামি বলল, আদ্র আর নিদ্র কি বলে জানিস? বলে মা, দাদা ভাইয়ের ভয়েতে আমরা স্কুলের বাইরে একটু যেতেও পারি না, বন্ধুদের সাথে দুষ্টুমিও করতে পারি না, কেউ আমাদের কিছু বললে ভয় মারামারিও করতে পারি না, মনে ভয় হয় এই বুঝি দাদাভাই দেখে ফেললো। আমরা বকলো দাদাভাই তো কখনো আমাদের মারে না, তবুও দাদাভাইয়ের কণ্ঠ শুনলে আমাদের হাঁটু কাঁপতে থাকি, খুব ভয় হয়। আর ক্লাসে অমনোযোগীও তো কখনো হয় না, মনে হয় এই বুঝি ক্লাসে অমনোযোগী হওয়ার কারণে দাদাভাইয়ের কানে চলে গেল, আর দাদাভাই কষে আমাদেরকে কয়েক ঘা বসিয়ে দিল। যদি জানি দাদাভাই মারবে না তবু ভয় হয়, যার জন্য স্কুলের বাইরে যাব বা কারোর সাথে মারামারি করব বা ক্লাসে অমনোযোগী হব ভাবতেই দাদাভাইকে স্মরণ হয়, আর সব কিছু ভুলে যাই, সেখানে বেয়াদবি তো মনেই থাকে না। থামলেন তিনি। মেজ মামি ওনার কথা দ্বারা কী বোঝাতে চাইলেন তা মর্মান্তটা বেশ বুঝলো প্রান্তি। এটা সত্যি মানুষটা ওরকমই, তাই বলে দয়ামায় বলতে কিছুই থাকবে না। সে যে ক্লাসে অমনোযোগী স্টুডেন্ট এমনটা তো নয়, মানুষটা তো তার সম্পর্কে বেশ জানে, তবু এতগুলো কথা শোনানোর আগে একটু ভাবলো না তার এমন করে হে ইউ বলল যেন তাকে চেনেই না, বান্দা তাকে প্রথম দেখেছে। সে ভাববে না মানুষটার প্রিয় জায়গাটা সে আজ অপ্রিয় করে তুলবে, তাতে যা হয় হবে। ভরা ক্লাসে হওয়া অপমানের সূত্র সে তুলবেই। মাহবুবা বেগম নিজের মমতাময় আদুরে কথা দিয়ে বুঝিয়ে শুনিয়ে প্রান্তিকে ঘরে পাঠিয়ে দিলেন। প্রান্তি ও মাহবুবা বেগমের কথা মেনে নিয়ে চলে গেল, কিন্তু মনের মধ্যে চলছে তার অন্য কিছু। চোখের আড়াল হতে প্রান্তির নানি বললেন, এই দুটোকে তুমি এক করে কি করবে বড় বৌমা? একজন উত্তর মেরুর তো একজন দক্ষিণ মেরু, ছোট বেলা থেকে দুজন দুই প্রান্তের মানুষ, এদেরকে বাঁধবে কি করে এক সুতোয়? সান্তার দেওয়া কথা রাখবে কি করে তুমি? শাশুড়ির কথায় মাহবুবা বেগম মোটেও বিচলিত হলেন না, আর না চিন্তিত হলেন, বরং মনে মনে হাসলেন, তবে মুখে সেটা প্রকাশ করলেন না। ছেলে মেয়ে দুজনকে তিনি কোলেপিটি করে মানুষ করেছেন, তাদেরকে তিনি খুব ভালো করে চিনেন, আর নিজের ছেলেকে তো খুব ভালো করেই চিনেন এবং জানেন। তিনি শাশুড়িকে কিছু তার আগে চঞ্চল পুরুষালী গলার বার্তা এলো, ওদের একসাথে ভাতা চাইলে বুড়ো বয়সে তোমাকে অভিনেত্রী হতে হবে মা, একটু অভিনয় করতে হবে। কথাটা বলে সদর দরজা পেরিয়ে ভিতরে আসলো হাবিব আফরোজ। তিনি প্রান্তির ছোট মামা, বয়স পার হয়ে গেলেও বিয়ে শাদী এখনো করেনি। হাবিবের কথাটা শুনে কপাল কুঁচকে ফেললেন রাবিয়া খাতুন। মা ছেলে হলেও সম্পর্ক ওনাদের দা আর কুমড়োর মতো, দুজনের মধ্যে বনিবনা কম। তার কারণও আছে, বিশেষ কারণ পড়াশোনা শেষ করেও চাকরি বাকরি না করে বাউন্ড লিপনা করে ঘোরাফেরা করা, আর বয়স পার হওয়া সত্ত্বেও বিয়ে শাদী না করা। অন্যদিকে হাবিবের কথা শুনে মুখে মিষ্টি হাসি ফুটল মাহবুবা বেগম সহ ওনার মেজ জায়ের। এই মা আর ছেলের মধ্যে কথা কাটাকাটির দ্বন্দ্ব বাঁধল বলে কথা। সঙ্গে সঙ্গে বাজখাই গলায় রাবিয়া খাতুন বললেন, নিশ্চয়ই আমার মর্মর অসুস্থতার অভিনয় করতে হবে। দেখছো বড় বৌমা, আমাকে মারতে পারলেই ও বাঁচে। ও বুড়ো বয়সে আমাকে মরার মিথ্যে অভিনয় করতে বলছে। মিথ্যে অভিনয় করার পর যদি সত্যি সত্যি যদি আমি মরে যাই, তবে কবরে জায়গা হবে আমার? কখনো হবে? অবশ্যই ও নিজের হোক বা বাড়ির কারো ভালো মন্দটা বুঝলোটা আর কবে? কথা বলতে বলতে উঠে দাঁড়ান রাবিয়া খাতুন। ফের আদরের ছোট ছেলের দিকে রাগান্বিত আর বিরক্তির দৃষ্টি ফেলে পুনরায় বললেন, ওদেরকে এক সুতোয় বাঁধতে যদি আমাকে অসুস্থতার মর্মর অভিনয় করতে হয়, তবে তোকে বিয়ে দিতে আমায় কি করতে হবে? নিজেকে মারতে নাকি মরতে? রাবিয়া খাতুন এটা ওটা বলে বকতে থাকলেন। মায়ের কথা শুনে হাবিব আশ্চর্য হয়ে গেল। সে মাকে একটু অভিনয় করার কথা বলেছে, তবে এটা তো বলেনি মরার অভিনয় করতে হবে, শুধু একটু অসুস্থতার নাটক করতে হবে। কিন্তু মা তার মনের কথাটা ঠিকই বলার আগে অবশ্যই মা যতই তার উপর অসন্তুষ্ট হোক বা তাকে গালমন্দ করুক, বরাবরই মা তাকে একটু বেশিই বোঝে।
রাবিয়া খাতুন বকতে বকতে নিজের ঘরের দিকে চলে গেলেন। মাহবুবা বেগম বা ওনার যা এখনও মিটিমিটি হেসে চলেছেন। সেটা দেখে হাবিব বোকাশোকা ভাব করে বলল, আমি তো শুধু অভিনয় করার পরামর্শ দিলাম মাকে, তাতেই মা বুঝে ফেললেন আমি ওনাকে কি দৃশ্য বলে অভিনয় করার কথা বলছি। আশ্চর্য। মাহবুবা বেগম বসা থেকে উঠে দাঁড়ালেন। হাবিবের ঘন চুলে স্নেহের হাত বুলিয়ে দিয়ে বললেন, মা তো বাচ্চাদের অর্ধেক কথা বললে আর অর্ধেক ওনারা বাচ্চার বলার ভঙ্গিমার কথার ধরনে দেখে বুঝে নিতে পারেন। সেখানে আম্মা তো তোমাকে খুব ভালোবাসে। মাথায় স্নেহের পরশ পেতেই বড় বাবির দিকে কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে তাকালো হাবিব। এ ভদ্রমহিলা শুধু তার ভাবি নন, দ্বিতীয় মাও। বাবা মায়ের বৃদ্ধ বয়সের সন্তান সে জন্মানোর সময় মায়ের মর্মর অবস্থা। এই বড় বাবি নামক মানুষটার কোলেও তখন 2 মাসের বাচ্চা আর ভাইজি প্রঙ্গা। মায়ের অসুস্থতার জন্য হাবিব ঠিকমতো বুকের দুধ না পাওয়া এ মমতাময়ী নারী তার বুকের দুধ পান করিয়ে দুধমাতা হয়েছিল, যার কারণে এই নারীর প্রতি অদ্ভুত টান তার। বিভিন্ন কারণে মা শাসন করলেও বকলেও এই নারী কখনই তা করে না, বরং সেই শাসন ভকা থেকে আরও আগলিয়ে রাখে। সময়টা বিকাল। ড্রয়িং রুমের সোফায় শুয়ে টিভি দেখছে প্রান্তি, আর তাকে সেবায় নিয়োজিত এই বাড়ির ছোট 2 সদস্য আদ্র নিদ্র। সম্পর্কে তারা প্রান্তির মামাতো ভাই। যমজ হওয়ার সুবাদে দুজনে ক্লাস 5-এর স্টুডেন্ট। একজনের কোলে প্রান্তির মাথা তো অন্যজনের কোলে প্রান্তির পাজোড়া। 3 জন মিলে মনোযোগ দিয়ে টিভি দেখছে। বাড়িতে আপাতত কেউ নেই। বাড়ির পুরুষ সদস্যগুলো নিজ নিজ কাজের জন্য আপাতত এখনো বাহিরে, আর মহিলা পার্টি গিয়েছে পাশের বাসার এক আন্টি অসুস্থ তাকে দেখতে। বিদায় 3 জনের বিঘ্ন ঘটানোর আপাতত কেউ নেই। চ্যানেল আইতে আনন্দশ্রু ছবি হচ্ছে, সেটাই মনোযোগ সহকারে দেখছে প্রান্তি। কতবার ছবিটা দেখেছে তার হিসেব নেই, তবুও ছবিটা যতবার যে চ্যানেলে হয় প্রান্তি দেখে। বলতে গেলে শাবনূরের আগের ছবিগুলো তার ভীষণ দেখতে ভালো লাগে। তবে প্রান্তির মনোযোগ টিভিতে থাকলেও আদ্র আর নিদ্রের মনোযোগ ড্রয়িং রুমের খুলে রাখা দরজার পানে। কিছুক্ষণ পর পর সেখানে নজর বুলাচ্ছে তারা। কখন বাড়ির বাঘ ঢুকে পড়ে আর তাদেরকে পাকড়াও করে কোনো কারণে। প্রান্তি আপু আজ টিভির ভলিউম স্বাভাবিকের তুলনায় বেশি দিয়ে রেখেছে। সেখানে এখন আনন্দশ্রু ছবির বিখ্যাত গান, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়ায় মঙ্গল, পূর্ব পশ্চিম 2 দিকে অন্ত নদী। গানের কারণে ভলিউমটা যেন কানে আরও মারাত্মক লাগছে। নিদ্র বুঝলো না প্রান্তি আপু আজ কেন এরকম অস্বাভাবিক সাউন্ড দিয়ে টিভি দেখছে। তার কি দাদাভাইয়ের কথা স্মরণ করে ভয় লাগছে না? হুট করে যদি দাদাভাই বাড়িতে আসে আর এসে যদি দেখে এই সাউন্ড দিয়ে তারা টিভি দেখছে, তবে তো ভাবনাটা আর সামনের গণনা নিদ্র। পুনরায় দরজার দিকে একবার সতর্ক নজর দিয়ে ফের প্রান্তির দিকে তাকিয়ে বলল, আপু, দাদা ভাই আসার সময় হয়ে গেছে, টিভির সাউন্ড একটু কমে দাও, না হলে বুঝতে পারছো কি হবে। না হলে কি হবে? তোর দাদা ভাইকে ভয় পেতে যাব কেন? সে বাঘ নাকি ভাল্লুক যে তাকে ভয় পেতে হবে? সে কি আমাদের খেয়ে ফেলবে? তুমি এই কথা বলছো? তুমি জানো না দাদা ভাই কেমন? তোর দাদা ভাই যেমনই হোক, চুপচাপ টিভি দেখ। বাড়িতে কে আসলো কে গেল সেদিকে নজর দিবি না, নজর স্থির রাখ টিভিতে, তাহলেই হলো। নিদ্র তার গোলগাল চশমাটা নাকের মধ্যে ভাগ থেকে ঠেলে ঠিক করে নিল। এই সময়ে তারা বেঁচে থাকে, কিন্তু আজ টিচার কোনো কারণে ছুটি দেওয়ায় তারা বাড়িতে। খবরটা এতক্ষণে অবশ্যই দাদাভাইয়ের কাছে চলে গিয়েছে। বাড়িতে এসে দাদাভাই তাদের দেখে কিছু না বললেও এই অতি সাউন্ড দিয়ে টিভি দেখা নিয়ে কি করবে ভেবে শান্ত হয়ে বসতে পারছে না সে। আপুকে বলেও কাজ হচ্ছে না। অবশ্যই বাড়ির এসব দর্দুষপনা কাজে প্রান্তি আপুর জুড়ি নেই। তিনি একমাত্র দাদাভাইকে ভয় ডর পেলে চলে না। তবুও এখন তো দাদাভাই তার কলেজের টিচার, তবুও কেন ভয় পায় না আপু? ভেবে ভেবে দিশেহারা হচ্ছে নিদ্র। তবে প্রান্তির কথা মতো তার নজর টিভিতে স্থির থাকলো আর চোখ তার দরজার প্রাণে। বিকাল গড়িয়ে কিছুক্ষণ বাদে বাড়ি ফিরল প্রহান। বাড়ির সদর দরজা পেরিয়ে উঠোনে আসতে বুঝতে পারল টিভির অস্বাভাবিক সাউন্ড।
আর এই অস্বাভাবিক সাউন্ড দিয়ে কে টিভি দেখতে পারে এটাও বেশ বুঝতে পারলো। আজ যে তার অপ্রিয় কর্মকাণ্ডগুলো এ বাড়িতে অবশ্যই চলবে এটাও তার জানা। তপ্ত শ্বাস ফেলে বাড়ির ভিতরের দিকে এগুলো সে। বাড়ির মেন গেট সারাদিন খোলা থাকলেও বাড়ির সদর দরজা কখনো খোলা থাকে না। সেটা খোলা দেখে কপাল কুচলে ফেললেও ড্রয়িং রুমের ভেতরে ঢুকে সেখানকার দৃশ্য দেখে সবকিছুই স্বাভাবিক মনে হলো তার। মনোযোগ দিয়ে টিভি দেখা সদস্যরাও বুঝতে পারলো বাড়িতে কে ঢুকেছে। তারা মনে মনে সবাই বিচলিত হলেও টিভি থেকে নজর এক চুলো এদিক ওদিক করলো না। তাদের কাণ্ড কারখানা বেশ বুঝতে পারলো সেখানে একটাও শব্দ ব্যয় করল না প্রহান। নিজের ব্যক্তিত্বের গাম্ভীর্যতা বজায় রেখে শান্ত পায়ে দোতলায় নিজের ঘরের দিকে চলে গেল। তবে চলে যাওয়ার আগেই শান্ত নজরটা সোফায় শয়নরত রমণের দিকে একবার ফেলতে ভুলল না। টিভিতে চলা চঞ্চল অভিনেত্রী আর সোফায় শয়নরত নারীর সাদৃশ্যের তফাৎটা খুব একটা অমিল পেল না প্রহান। চেহারার যেমন অদ্ভুতভাবে কিছু মিল রয়েছে, কথা কাজে চঞ্চলতা বেশ মিল। দুটোই অদ্ভুত প্রাণী। মানুষের জীবন জ্বালিয়ে পুড়িয়ে নালস করতে হয় কি করে, এদের থেকে শিক্ষা নেওয়া উচিত। দোষ করা সত্ত্বেও কিছু বলা মানে যে ভালোটা বলবে সেই দোষী। প্রহান চোখের আড়াল হতে টিভির দিক থেকে নজর সরিয়ে দোতলার কর্নারের রুমটার দিকে তাকালো প্রান্তি। মুখে তার অদ্ভুত দুষ্টু হাসির রেখা ফুটে আছে। লোকটা নিজের অপ্রিয় কর্মকাণ্ডগুলো দেখবে, জ্বলবে, পূর্বে আর তপ্ত হবে, কিন্তু তাকে কিছুই বলতে পারবে না। প্রথম ধাপ শেষ, এবার দ্বিতীয় ধাপ শুরু। হয়তো এত সময় শুরু হয়ে গেছে আর তৃতীয় ধাপের জ্বলনটা সে এখান থেকে 5 মিনিট পরে উপরে গিয়ে জ্বালিয়ে দিয়ে আসবে। সে দোষ না করা সত্ত্বেও তাকে অপমানিত করা, আর দোষ যদি করে থাকে তার সাথে আবিষাও করেছে। তবে ভরা ক্লাসে শুধু তাকে দাঁড় করিয়ে কেন অপমানিত করলো মানুষটা? কথা বলতে তো নিশ্চয়ই দুজনকেই দেখেছে, তবে বাজে কথাগুলো কেন শুধু তাকে শোনালো? এটা কি একতরফা রাগ দেখানো নয়? টিভির ভলিউমটা আরও একটু বাড়লো প্রান্তি। ফের মুখের দুষ্টু হাসিটা আরও একটু চওড়া করে অস্পষ্ট স্বরে বলল, আমাকে প্রাণনাশী বলে ডাকেন তাই না? হ্যাঁ, আমি আপনার প্রাণনাশী। আমাকে অকারণে বকলে, রাগ দেখালে আমি সত্যি আপনার প্রাণ নাশ করে ছেড়ে দিব। আমাকে ডাকা নামটার সার্থকতা দেখিয়ে দিব আপনাকে। নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে প্রহান। স্থির আর শান্ত নজরটা তার এলোমেলো রুমের চারপাশটা জুড়ে। রুমটা সব সময়ের জন্য পরিপাটি আর সুন্দর করে গোছানো থাকে। অগোছালো এলোমেলো থাকাটা সে কখনোই পছন্দ করে না, ভীষণ অপছন্দতা তার। বিদায় সব সময়ে গোছানো আর শান্ত পরিবেশের ঘরটাই সহজে কেউ প্রবেশ করে না পায়, শুধু তার মা বাদে। আর সে ঘরটারে কি হাল, কি নাজেহাল অবস্থা। জায়গার জিনিসটা একটাও জায়গায় নেই। বিছানা থেকে শুরু করে ঘরের প্রতিটি গোছানো জিনিস এলোমেলো অবস্থায় পড়ে আছে। বিছানার চাদর সহ বালিশগুলো সব এদিক ওদিক পানে ছড়িয়ে ছিটিয়ে আছে। নিজের গুছিয়ে রাখা জামা কাপড়গুলোরও ঠিক ঠিকানা নেই। এমনকি কাবার্ডের গোছানো জামা কাপড়গুলো বিছানায় স্তব করা। বিশেষ করে ঘরের এক পাশের ওয়াল জুড়ে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বিশেষ পছন্দনীয় বইয়ের তাকটারও তো পুরো বাজে অবস্থা। বিভিন্ন ধরনের বই আলাদা আলাদা তাকে গুছানো থাকে, সেইগুলোরও সব এলোমেলো, পুরো বিধ্বস্তই অবস্থা। আগে ঘরটা দেখলে যে কেউ বলবে কোনো রুচিশীল এবং সবসময় পরিপাটি হয়ে ব্যক্তির ঘর, আর এখন এই ঘরের অবস্থা কেউ দেখলে বলবে এই ঘরের মানুষটা পুরো ছন্ন ছাড়া। নিজের পরিপাটি করে রাখা পরিচ্ছন্ন ঘরের বেহাল দশা শান্ত নজরে সব কিছু অবলোকন করতেই ক্লান্ত নজর জোড়া আর শান্ত হলো না প্রহানের। কাজটা কার বুঝতে অসুবিধা হলো না তার। আজ যে তার প্রিয় সব কিছুই অপ্রিয় হয়ে উঠবে এটা সে জানে। হয়ে আসছে এরকম। 2 হাতের খোলা আঙ্গুলগুলো একসাথে মুঠি করে নিয়ে নিজের রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো প্রহান। চোখ জোড়া কিছু সময়ের জন্য বন্ধ করে ফের খুলে ফেলল। ধীর কদমে পা বাড়লো নিজের এলোমেলো ঘরের মধ্যে। সারাদিনের ক্লান্ত শরীরটা যে বিছানায় এলিয়ে দিতে মুহূর্তেই প্রশান্তির অনুভব করত। সে অগোছালো বিছানাটায় গিয়ে বসলো। সে বাহির থেকে এসে বাহিরের জামা কাপড় না ছেড়ে ফ্রেশ না হয়ে
যে বিছানায় কখনোই সে নিজের শরীরটা এলাতে দেয়নি, আজ সেটাই করলো। অপরিচ্ছন্ন বিছানায় শরীরটা এলিয়ে দিল, পা জোড়া বেডের নিচে ঝুলিয়ে দিল, মাথার নিচে হাত জোড়া রেখে অর্ধ শরীরটা বেডে এলিয়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়ল সে। রাগটা এখন তার খুব করে নিয়ন্ত্রণ করা দরকার, না হলে বাজে কিছু হয়ে যেতে পারে, যা কখনোই সে চায় না। কিন্তু ওই মেয়েটা রাগ নিয়ন্ত্রণে থাকতে দিলে তো? নিচ থেকে টিভির ভলিউমটা বেশ তীক্ষ্ণভাবে কানে বাজতে চোখ বুজে ফেলল প্রহান। তাকে জ্বালানোর জন্য টিভির ভলিউমটা আরও বাড়িয়ে দিয়েছে। মাথার মধ্যে রাগটা অনিয়ন্ত্রিত হতে চাইলেও সেটা হতে দিল না সে। চোখ বুজে সেভাবেই পড়ে রইল, কিন্তু সেটাও আর হলো কই। সেখান থেকে কিছু সময় পার হতেই কারো পায়ের ধূপধাপ আওয়াজ। রাগটা বাড়লো বই কমলো না। এই ধূপধাপ আওয়াজ করে চলাফেরাটাও তার অতি অপছন্দনীয়। কিন্তু মেয়েটা যে আজ পণ করেছে তাকে তার অপ্রিয় অপছন্দনীয় কাজগুলো দিয়ে আজ জ্বালিয়ে মারবে। রাগের তীক্ষ্ণতা বাড়তে থাকলেও সেটা পাত্তা দিল না প্রহান। সেও দেখতে চায় আর কত জ্বালাতে পারে মেয়েটা। রাগের তীক্ষ্ণ আগুনটা ভিতরে জ্বলতে থাকলো, বাইরে নিজেকে যত সম্ভব শান্ত রাখার চেষ্টা করে। চোখ জোড়া খুলে শান্ত নজরটা উপরে টানানো ঝুলন্ত যান্ত্রিক পাখাটার দিকে রাখলো প্রহান। ধূপতাপে চলা পা জোড়া কথায় এসে থেমেছে তা বুঝতে বাকি নেই। মেয়েটা এবার তার কথা দ্বারা তাকে জ্বালানোর সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে, যা এতদিন হয়ে আসছে। কিন্তু এবার যে মেয়েটা এলোমেলো কথার বান ছুড়লে নিজেকে নিয়ন্ত্রণ রাখা খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। ভাবনার স্থির রেখে মুখ খুলল প্রহান। ওপাশ থেকে প্রান্তি আওয়াজ তোলার আগে তাকে ডেকে উঠল সে। প্রাণ, আমার চমকে উঠল প্রান্তি। ধূপধাপ পা ফেলে সিঁড়িগুলো বেয়ে উপরে উঠলেও এ মানুষটার রুমের সামনে নিঃশব্দে পথচারণ করেছে সে। ধূপধাপ পা ফেলে চলা মানুষটার পছন্দ নয় বিদায় ধূপধাপ পা ফেলে শব্দ করে সিঁড়ি বেয়ে মানুষটাকে বিরক্ত করতে চাইল। উপরে উঠতে রুমটার মধ্যে অতি নিশ্চুপতা দেখে নিজেই পথচারণের শব্দ কমিয়ে দিয়েছিল প্রান্তি। কেননা সে যা করে রেখেছে রুমটার মধ্যে মানুষটার এত নীরবতা পালন করার তো কথা নয়। বিদায় সিঁড়ির মাথা থেকে রুমের দরজা পর্যন্ত নিঃশব্দে এসেছে। কথা না বলা সত্ত্বেও তবুও লোকটা বুঝে গিয়েছে সে এসেছে। আর প্রাণ নামে তাকে এ মানুষটা ছাড়া দ্বিতীয় আর কেউ ডাকে না। আর নাকি তার মা ডাকতো, কিন্তু মায়ের ডাকটা তার মনে নেই। বিদায় মা ডাকলে এই মানুষটার ডাকের মতো পরাণ চমকে উঠত কিনা এটাও তার অজানা। তবে মানুষটার সাথে কথা কম হলেও এই নামের ডাকটা তাকে বরাবরই চমকিয়ে দেয়, নিজেকে থমকিয়ে দেয়। উথাল পাথাল ঢেউয়ের মতো নিজের ভিতরটা ভাস। প্রান্তির ভাবনার মধ্যে ভিতর থেকে অতি শান্ত কণ্ঠের সতর্কতার বাণী স্বরূপ বার্তা এলো। রাগটার নিয়ন্ত্রণের মধ্যে থাকতে দে প্রাণ। আমার রাগ নিয়ন্ত্রণহীন হলে কি হতে পারে এটা তো তোর খুব ভালো করে জানা। সো আমাকে আর নিয়ন্ত্রণহীন করিস না। আমি বড্ড ক্লান্ত। আমার রাগের সীমাবদ্ধতার মধ্যে থাকতে দে আমাকে। মানুষটা বড্ড ক্লান্ত, এটা প্রথম শুনল প্রান্তি। এবারের প্রত্যেকটা মানুষকে আর যেভাবেই হোক ক্লান্ত বদনে সে দেখতে পারে না। কেমন যেন বুকের ভিতরে তার কষ্ট অনুভব হয়। ক্লান্ত মুখগুলো দেখলে সে অসহায় বোধ করে। তখন বারবার মনে হয় নিজের এই আপনজনের ক্লান্ত মুখগুলো যদি সে মুহূর্তের মধ্যে ম্যাজিকের মতো হাসি খুশি আর সতেজতায় ভরিয়ে দিতে পারত। কিন্তু চাইলেই সব কিছু তো সম্ভব নয়। আল্লাহ তাআলা সব কিছু মানুষের হাতে দেননি, তিনি সব কিছু নিয়ন্ত্রণাধীন। তাই আল্লাহর কাছে চাওয়া ছাড়া সব কিছু নিজে চাইলেই হয় না। আর এ মানুষটাকে ক্লান্ত বদনে কখনো সে দেখেনি, হয়তো হয়েছে কিন্তু সে খেয়াল করেনি। এমনকি কখনো আজকের মতো তার নিজের মুখ দিয়ে ক্লান্তি হবার কথা শুনেওনি কখনো। আর আজ সেই মানুষটা নিজ মুখে বলেছে তিনি ক্লান্ত। তবে কি সে আজ প্রতিশোধ পরায়ণ হয়ে রাগের বশে বাড়াবাড়ি করে ফেললো? যেটা সে করেছে সেটা তার করা উচিত হয়নি। ভাবনার এক পর্যায়ে ড্রয়িং রুমের সোফায় এসে ধপাত করে বসে পড়ল প্রান্তি। সোফার সামনে ছোট কাছের টেবিলটার উপর থেকে রিমোটটা তুলে ধূপ করে টিভিটা বন্ধ করে দিল সে।
সেটা দেখে সোফায় দুপাশে বসা আদ্র নিদ্র বেশ আশ্চর্য হলো। নিদ্র না দেখলো আদ্র বেশ মনোযোগ দিয়ে টিভি দেখছিল। সে বলল, আপু, টিভি বন্ধ করলে কেন? আমার এখন আর টিভি দেখতে ইচ্ছে করছে না তাই। প্রান্তির মুখটা গম্ভীর দেখে দুই ভাইয়ের কেউ আর তাকে প্রশ্ন করলো না, তবে বুঝতে পারলো কোনো কারণে আপুর আবারও মন খারাপ হয়েছে। দুই ভাই আপুকে ভীষণ ভালোবাসে, তাদের প্রান্তি আপুর যে কারণে অকারণে হঠাৎ মন খারাপ হয়ে যায় এটা তারা আগে থেকেই জানে, কিন্তু আপুর কাছে কারণ জানতে চাইলে কখনোই বলবে না। জোর করলো বলতে চায় না, বিদায় এখন আর তারা কারণ জানতে চাওয়ার জন্য প্রশ্ন করে না। আদ্র আর নির্জ দুজনেই নিজেদের মুখের দিকে চাওয়াচাওয়ি করে উঠে দাঁড়ালো। ফের নিদ্রকে উদ্দেশ্য আদ্র বলল, চল ছাদে গিয়ে খেলে। সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো। ফের প্রান্তিকে উদ্দেশ্য করে বলল, আপু, তোমার যখন টিভি দেখতে ভালো লাগছে না, তুমিও চলো না, আর ছাদে গিয়ে শুনবে আদ্রার লাগানো গাছে বেশি ফুল ফুটেছে নাকি আমার লাগানো গাছে। প্রান্তি ভাইদের দিকে তাকালো। এক বিচ্ছু দুটো তাকে ভীষণ ভালোবাসে, বুঝতে পেরেছে কোনো কারণে তার মন খারাপ হয়েছে, তাই মন ভালো করার জন্য এগুলো বলছে। ছোট হলো বুদ্ধিতে তারা দায়িত্ববান ভাইদের মতো। মিষ্টি করে হাসলো প্রান্তি, ফের বলল। প্রান্তিকে মিষ্টি করে হাসতে দেখে দুই ভাই খুশি মনে চলে গেল। তারা যেতেই কোনো কারণে আবারও মন খারাপ হলো প্রান্তির। সে তো কারণে অকারণে মানুষটাকে জ্বালায়, বিরক্ত করে, কিন্তু সেজন্য কখনো মন খারাপ হয় না, খারাপ লাগে না তার। কিন্তু আজ কেন খারাপ লাগছে? নিজের রুমে গিয়ে ফোনটা হাতে নিতে প্রান্তি দেখতে পেল কয়েকশো কল আর মেসেজ, আর সবগুলোই তার প্রাণপ্রিয় বান্ধবী আবিষাই করেছে। মেসেজগুলো ওপেন করতে দেখতে পেল সেখানে হাজার রকমের সরি দিয়ে বার্তা পাঠানো। কপাল কুঁচকে ফোনের দিকে তাকিয়েই থাকলো প্রান্তি। তখন রাগে ক্ষোভে কলেজ থেকে চলে আসার পর আর তার ফোনটা হাতে নেওয়া হয়নি, বিদায় এ কল আর বার্তার বয়ে যাওয়া ঝড়ের আভাসগুলোও তার দেখা হয়নি। ফোনটাও ছিল সাইলেন্টে। আর প্রহান নামক মানুষটার সাথে সাথে আবিশার উপরও রাগটা চড়াও হয়ে গেছিল। বিদায় আবিশাকে কলেজে ফেলে সে একা একা চলে এসেছিল। অবশ্যই মেয়েটার উপর ক্ষণিকের জন্য রাগ হলেও অভিযোগ নেই তার। সে জানে আবিশা তাকে প্রচণ্ড ভালোবাসে, তবুও একজনকে যখন শাস্তি দিয়েছে ফাজিল মেয়েটা বাদ যাবে কেন? ফোনের বার্তাগুলোর দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে প্রান্তি বলল, অসভ্য মেয়ে ইচ্ছাকৃত আকাম করে এখন কল আর মেসেজের ঝড় তুলে দিয়েছে, ফাজিল কোথাকার। সে ফোন ধরবে না আর না মেসেজের রিপ্লাই করবে। আরও একটু বিচলিত হয়ে আরও কয়েকশো কল আর মেসেজ করুক, তারপর সে ধরবে। ফোনটা হাতে নিয়ে ছাদে চলে গেল প্রান্তি। ছাদে গিয়ে দেখলো আদ্র আর নিদ্র ফুল বোনা শুরু করে দিয়েছে। দুই বিচ্ছু ফুল গাছ দেখলে হয়, যত দাম হোক আর যেখানে দেখুক কিনে নিয়ে আসবে। পিচ্ছি পিচ্ছি ছেলে দুটোর এত গাছের শখ, তাদেরকে না দেখলে বোঝানো মুশকিল। হাতের মুঠো ফোনটা ফের কেঁপে উঠতে ফোনের দিকে তাকালো প্রান্তি। কিছু মুহূর্তে কল কেটে যেতে দেখলো আবারও কয়েকটা মেসেজের নোটিফিকেশনের সাউন্ড অফ। বরাবরই সে অফ করে রাখে, সাউন্ডে সে বিরক্ত হয়। কখন আবিশা আবারও মেসেজ করেছে খেয়াল করেনি। ছাদের এক পাশে লাগানো ফুল গাছগুলোর মধ্যে থাকা আদ্র নিদ্রকে এক পলক দেখে নিল। তারা নিজেদের মধ্যে ফুল গুনতেই আছে, সেটা দেখে ছাদের অন্য প্রান্তের দিকে পা বাড়ালো প্রান্ত। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়াতেই বিকালের একদল স্নিগ্ধময় হাওয়া ছুঁয়ে দিল তাকে। ফের ফোনটা সামনে নিয়ে আবিশার দেওয়া মেসেজগুলো ওপেন করতে দেখতে পেল সেখানে লেখা, তুইও রিপ্লাই কেন করিস না? এত সরি বলছি তাও তোর রাগ কমছে না। তুই কল ধরছিস না, মেসেজ দেখেও রিপ্লাই করছিস না। এবার কিন্তু সত্যি আমার কান্না পাচ্ছে। ফোনটা ধর না জানু, না হলে মেসেজে রিপ্লাই দে প্লিজ 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 জানু। এইরকম ভুল আর কখনো করবো না, প্লিজ জানটা আমার, ফোনটা ধর না। এরকম 100 মেসেজগুলো দেখে হাসলো প্রান্তি। এরকম একটা কলিজার বন্ধু থাকলে আর কি চাই। মেসেজগুলো দেখে শান্তি শান্তি অনুভব হলো। ফের কিছু একটা ভেবে মুখের হাসিটা বিলীন করে দিয়ে আবিশাকে ভিডিও কল করলো প্রান্তি। মুহূর্তেই কাল বিলম্ব না করে ওপাশ থেকে কলটা রিসিভ করলো আবিশা। ফের হড়বড়িয়ে বলল, এতবার কল করেছি, ধরছিস না কেন? কত শত মেসেজ দিয়েছি, রিপ্লাই কেন দিস না? এত রাগ আমার ওপর?
খুব 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 সরি জানু। আর রাগ করে থাকিস না। এই দেখ, আমি কান ধরছি, আর কখনো এইরকম ভুল করব না। তুই যা বলবি আমি আবিশা তাই মেনে চলবো। তবুও আর রাগ করে থাকিস না। তুই কল ধরছিস না, মেসেজে রিপ্লাই দিচ্ছিলি না, আমার কত কষ্ট হচ্ছিল জানি। ওই থাম, বাবারে কান ঝালাপাড়া করে দিচ্ছে। তুই আমাকে বকছিস? প্রান্তিক কল না ধরাতে, মেসেজের রিপ্লাই না দেওয়াতে আবিশার সত্যি যে কষ্ট পেয়েছে এটা তার চোখে মুখে ফুটে উঠেছে। আবিশার মুখের অবস্থা দেখে আর তার কথাগুলো শুনতে খারাপ লাগলেও সহজে গলল না প্রান্তি। ধমক দিয়ে বলল, একদম ঢং করবি না। ফোন কেন দিয়েছিস? আবিশা এবার কাঁদো কাঁদো গলায় বলল, আমি ঢং করছি? আমি সত্যি ঢং করছি না। এবারের মতো মাফ করে দে না জানু। তারপর তুই যা বলবি তাই করব। প্রান্তিক কপাল কুঁচকে কিছু একটা ভাবলো, ফের একটু ভাব নিয়ে বলল, সত্যি তো আমি যা বলবো তাই মানবি? প্রান্তিকে গলতে দেখে আবিশা উৎফুল্ল চিত্রে বলল, সত্যি জানু। তোর ক্রাশের লিস্টের প্রথম কি? আবিশা উৎফুল্ল চিত্র মুখটা চুপসে গেল। প্রান্তি মূলত কি বলতে চাইছে বা এরপর কি বলবে কিছুটা হলেও সে আন্দাজ করতে পারছে। উৎফুল্লময় মুখটা ফের কাঁদো কাঁদো করে ফেলল আবিশা। বলল, আজ থেকে সে বাদ। পুরো লিস্টের ফার্স্ট কেন, কোথাও সে থাকবে না। ডান। থাকবে হলো আমাদের মোড়ের মাথার নতুন চায়ের দোকানের অনিস ভাই, যার চা খেয়ে আমরা ক্রাশিত। সমান কথা, সেটা তো ওনার বানানো চাই। তুই কি আমার কথা মানতে রাজি নস? আবিশার কথায় খিলখিল করে হাসি পেল প্রান্তির, তবুও হাসলো না সে। পেট ফেটে যাচ্ছে তার হাসিতে, তবুও হাসতে পারছে না। কি কষ্টটা না হচ্ছে তার, তবুও এখন হাসা যাবে না। প্রান্তি একটু অভিমান নিয়ে বলল, অবশ্যই তোর ক্রাশের দরকার আছে, তবে তুই আমার কথা মানতে চাইছিস না। ঠিক আছে, তোকে মানতে হবে না। আল্লাহ হাফেজ। এই কাটিস না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আনিস ভাইয়া আমার লিস্টের প্রথম ক্রাশ। ওকে, এবার খুশি? আবিশার মুখ বেচারার দিকে তাকিয়ে প্রান্তির ভীষণ মায়া হলো। সে যে কত কষ্টে আনিস ভাইকে ক্রাশ বলে মেনে নিয়েছে এটা তার বেচারা মার্কার চেহারা দেখে অনুভব করতে পারছে প্রান্তি। তবে এখন গললে চলবে না, তাই সেও অতি প্রফুল্ল চিত্রে বলল, খুব খুশি। এবার তো সয়টা অ্যাকসেপ্ট করে নে জানো। সে তো কখন করে নিয়েছি। আমার পক্ষ থেকে অনেক অনেক শুক্রিয়া জানো। তবে আনিস ভাইয়াকে ক্রাশ বানিয়ে দিয়েছিস, কেমন একটা অদ্ভুত ফিল হচ্ছে। তার মানে তুই আমার কথা মানতে চাইছিস না, তাই তো? আচ্ছা ঠিক আছে। আরে তেমনটা নয়। আচ্ছা, প্রসঙ্গ বাদ দে, অন্য কথা বল। প্রান্তির খুব হাসি পেলেও হাসলো না। হাসবে কি করে? মেয়েটা যে তাকে কম ভালোবাসে না এরকম বন্ধু কজন পায়, আর এরকম আত্মার বন্ধু কজনের বা হয়। আজ আবিশা তার সব কথা মেনে নিয়েছে। কাল দেখা হলে দুষ্টু মিষ্টি কিছু ফাজলামো করে সব মিটিয়ে নেবে। এরকমটা তাদের মধ্যে মাঝে মধ্যে হয়ে থাকে। দুজনে প্রসঙ্গ পাল্টিয়ে আরো কিছু সময় এটা ওটা নিয়ে কথা বলতে থাকলো। সময়টা রাত। মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে প্রহান। বাবা এখনো বাসায় ফেরেননি, বিদায় মা তার কাছে এসে কিছু সময় বসেছে। এরকমটা প্রায় সময় মা করে থাকেন। তবে তার মায়ের আদরের বিড়ালটা জেগে থাকলে তিনি অবশ্যই তার রুমে নয়, ওই আদরের বিড়ালটার রুমেই থাকতেন। কিন্তু তার মায়ের আদরের বিড়ালটা নাকি আজ সকাল সকাল ঘুমিয়েছে। ঘুমাবে না কেন? অকাজ করে কত পরিশ্রম গেছে আজকে তেনার। মাথা ব্যথা কমেছে? কিছুটা। মাথা ব্যথা কিছুটা কমেছে কথাটা শুনতে মাহবুবা বেগম সাহস জুগিয়ে প্রহানকে উদ্দেশ্য করে বললেন, আজকে তুই ওকে কলেজে বকলি কেন? তুই তো জানিস ও মোটেও অমনোযোগী বা খারাপ স্টুডেন্ট নয়। বিকাল থেকে রুম হতে বের হয়নি প্রহান। নামাজগুলো সে রুমের ভিতর পড়েছে। সেখানে 5 ওয়াক্ত নামাজ সে সময় করে জামাতের পড়ার চেষ্টা করে। সেখানে আজ বাড়িতে পড়েছে। সন্ধ্যার পরে মা এসে একবার ডেকেছিলেন, সে দরজা খুলেনি। রুম গোছাতে ব্যস্ত ছিল। রুমের চিত্রটা বাহিরের সবার অজানা। 9:30 বাজতে মা খাবারের জন্য আবার ডাকতে আসলেন। সে বলল খাবে না, মাথা ব্যথা করছে। কিছুক্ষণ যেতেই মা খাবার আর ওষুধ নিয়ে হাজির।
খাবারটা খাইয়ে ওষুধ খাইয়ে তারপর মা চলে গেলেন। বাবা আসতে দেরি হচ্ছে দেখে পুনরায় আবারও তার রুমে হানা দিলেন। নিজে থেকেই কোলে মাথা রেখে শুতে বললেন। প্রহনও বিনা বাক্য ব্যয়ে মায়ের কোলে মাথা রেখে দিতেই তিনি মমতাময় স্পর্শে কপাল আর মাথার চুলের মধ্যে হাত বুলাতে লাগলেন। কিন্তু তিনি কিছু একটা বলতে চাইছেন, এটা প্রহন আগে থেকে বুঝতে পারছে। হয়তো কি বলতে চাইছিলেন এটাও বুঝতে পেরে নিশ্চুপ ছিল সে। প্রসঙ্গটা উঠতে গম্ভীর গলায় প্রহন বলল, ওটা আমার কাজের জায়গা মা, আর সেখানে সবাই সমান। স্টুডেন্ট ক্লাসে অমনোযোগী হলে বা বেয়াদবি করলে আমি শিক্ষক, শাসন করার অবশ্যই অধিকার রাখি। ওকে আর মাথায় চড়িও না মা। আমার চরণটা ভুল। প্রশ্নের প্রেক্ষিতে প্রহন কথা বলতে পারল না, নিশ্চুপ রইল। কিছুক্ষণ যেতেই বলল, সামনে সহ্যটা আমাকে করতে হবে কেন বুঝছো না? তবে কি তুই দায়বদ্ধ হয়ে গ্রহণ করতে চাচ্ছিস? নিজ ইচ্ছেতে ভালোবেসে নয়। ও যেমনটা, তুই কি ওভাবে ওকে সহ্য করে মেনে চাইছিস না? তবে তুই না চাইলে আমি তোকে জোর করব না, আর সারা জীবন সহ্য করতে হবে না। দরকার পড়লে ভালো ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে আমি ঘর জামাই করে রেখে দেব। একটু থামলেন মাহবুবা বেগম। প্রহনও শান্ত, চুপচাপ মায়ের বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে সে। ফের মাহবুবা বেগম বললেন, তবুও দায়বদ্ধতার খাতিরে আমি প্রান্তিকে কারো ঘাড়ে জোর করে চাপাতে চাই না। বিগত দুদিন ধরেই কলেজ যাচ্ছে না প্রান্তর। শান্ত বাক্যে খেপে তুলেছে সে। বিদায় দ্বিধাদ্বন্দ্ব আর ভয়ে কলেজ যেতে পারছে না। কেননা বাড়িতে রাজত্ব তার চললেও কলেজে যে ওই মানুষটার রাজত্ব চলবে, সেখানে থেকে বাঁচাবে কে? বিদায় আজ দুদিন পেট ব্যথা আর মাথা ব্যথার বাহানা করে কলেজ মিস করেছে। বাড়ির মানুষ তো আর জানে না সে রাগের বশীভূত হয়ে কি অকাজটা করে ফেলেছে। কাউকে বলতেও তো পারবে না। আবার কতদিন এরকম বাহানা দিয়ে কলেজ মিস করবে সে ভাবনায় গভীর ডুবে আছে সে। ভেবে ভেবে অস্থির হয়ে চলেছে। পুরো সুস্থ মানুষে আজ আবার কি বাহানা দিয়ে কলেজ মিস করবে? যদিও কলেজ মিস করাটা তার একটু ভালো লাগছে না, তার জন্য আবেশও যাচ্ছে না। গভীর ভাবনার মাঝেই হাতে থাকা ফোনের স্ক্রিন লাইট জ্বলে উঠতে সেদিকে নজর দিল প্রান্তি। আবেশা মেসেজ করেছে, কিরে আজও কলেজে যাবি না নাকি? ক্ষীণ সময় নিল প্রান্তি, ফের রিপ্লাই করলো, দেখছি কি করা যায়। আচ্ছা তুই যে কলেজে যাচ্ছিস না, প্রহান ভাইয়া কিছু বলছে না? তিনি তো এইরকমটা মেনে নেওয়ার পাত্র নয়। সেটাই তো দেখছি, আজ দুদিন তো কিচ্ছু বললেন না। এমনকি আমার বিষয়ে কিছু বলার থাকলে আগে বড় মাকে বলেন। বড় মা সেটা আমাকে বুঝিয়ে বলেন, কিন্তু ওনার কথার ধরন শুনলে আমি বুঝতে পারি কথাটা কে বলেছে। বড় আমার মুখে কার বসানো কথা, কিন্তু আজ দুদিন সেরকম কোনো কথা তো বড় আম্মা বলেননি আমাকে। তবে আমার কেন জানি মনে হচ্ছে বড় আম্মার সাথে তার কিছু একটা হয়েছে। হুঁ হা হুম ছাড়া সেভাবে দুজনের কথা বলতে তো শুনছি না। বুঝতে পারছি না মা ছেলের মধ্যে হয়েছেটা কি। কেন যে রাগের বশীভূত হয়ে উল্টোপাল্টা করতে গেলাম। কিন্তু আমার এখন কি মনে হচ্ছে জানিস, নিশ্চয়ই মানুষটা আমার কলেজ যাওয়ার অপেক্ষা করছে। এর জন্য বাড়িতে বড় আম্মাকে কিছু বলছে না, কারণ বড় আম্মা বরাবরই আমার পক্ষ নেয়। বেশি ভাবছিস, আবল তাবল কথা। কাজ করে তো কম জ্বালাস না ওনাকে, তবুও তো কখনো কিছু বলতে শুনলাম না, দেখলামও না। আর বাড়ির রাগ কলেজে গিয়ে উঠাবে এমনটা ভানু ভাইয়া নয়। কথা সত্য হলো মানতে নারাজ প্রান্তি। বাড়িতে তাকে যথেষ্ট সহ্য করে মানুষটা, যেটা মানুষের পছন্দ নয় সেটা তো বারংবার তার সামনে করতে থাকে সে। অথচ আর্দ্র নিদ্র নজরের আড়ালে করলেও বকা খায়। অবশ্যই বকা খাওয়ার আগে প্রহান মাহমুদের শান্ত নজরের তাকানোতে দুটো এমনিতেই বরফ হয়ে যায়। তবে তাকে কখনো বকেও না, রাগও দেখায় না। কিন্তু তার জন্য বড় আম্মাকে কথা শোনাতে ছাড়ে না মানুষটা। সবার সামনে না বললেও সবার অগোচরে ঠিকই তাকে নিয়ে বড় আম্মাকে কথা শোনায়। এটা সে জানেও এবং শুনেছেও। কি হলো, চুপ করে আছিস কেন? কি করবি? ভাইয়া কিছু বলেছে? চল না কলেজে যাই। একটা ইস্যুর জন্য আর এইভাবে কতদিন ক্লাস মিস করবি? আজ না হলে কাল তো যেতেই হবে। মানুষটা ক্লাস না নিলে অবশ্যই কলেজে যেত প্রান্তিক। কলেজ মিস সে করতো না, কিন্তু মানুষটা সেদিন
যে বলল তিনি অন্য স্যারের পরিবর্তে কয়েকদিন ক্লাস নেবে, এইটাই তো সমস্যা। তবুও আবিশাকে সান্ত্বনা স্বরূপ লিখল। দেখছি কি করা যায়, আমি গেলে অবশ্যই তোকে বলবো, আর তা না হলে তুই চলে যা। এটা কোনো কথা হলো? আমার জন্য সমস্যাটা তৈরি হলো, আর সেই আমি তোকে ফেলে নাচতে নাচতে কলেজে চলে যাব? আর এমনিতেও স্কুলে থাকতে কখনো তোকে ছাড়া ক্লাস করেছি নাকি? গিয়েছি কখনো যে আজ যাব? তুই ছাড়া স্কুলে যেতেও ভালো লাগতো না, কলেজ ক্লাস করতেও ইচ্ছা করতো না। সেই আমি তোকে ছাড়া কলেজে যাই কি করে? তোকে ছাড়া যেতে ইচ্ছা করছে না। আবিশার আবেগপ্রবণ কথাগুলো পড়তেই মন খুশিতে উৎফুল্ল হলো প্রান্তির। বাড়ির সবার মতো মেয়েটাও তাকে প্রচণ্ড ভালোবাসে, সে লিখল। আচ্ছা ঠিক আছে, এত সেন্টি মারিস না, দেখি কি করা যায়। তবে তুই রেডি থাকিস, কলেজে গেলে তোকে নক দিয়ে জানিয়ে দিব। দেখ বড় আমাকে দিয়ে রহন ভাইয়াকে মানানো যায় কিনা। খুব ক্ষুধা লাগছে, এখন খেতে যাব। আর এমনিতেও আম্মু ডাকতেছে। আল্লাহ হাফেজ জানু। আল্লাহ হাফেজ। আবিশার শেষের কথাটা মনে ধরলো, মা ছেলের মধ্যে কিছু একটা হয়েছে ভাবতে মনটা আবারও মিলিয়ে গেল প্রান্তির। মন খারাপ করে নিজের রুম থেকে বের হয়ে চারপাশটা দেখে নিল সে। দুই মামি টেবিলে খাবার গুছগাছ করছেন। আদ্র নিদ্রের স্কুল 8:30 হওয়াতে তারা চলে গিয়েছে। মামারা এখনও যে যার রুমে অবস্থান করছেন, আর ছোট মামার সকাল হবে বেলা 11টায়। ড্রয়িং রুমে আপাতত কেউ নেই। ভাবুক মনে সেখানে গিয়ে বসলো প্রান্তি। তবে নজর তার সিঁড়ির দিকে। দোতলার কর্নারের রুমের দরজার শব্দ হতেই সে এখান থেকে উঠে যাবে। হঠাৎ মাহবুবা বেগমের কথাতে দৃষ্টি তার দিকে ফিরালো প্রান্তি। কিরে, আজও কলেজ যাবি না নাকি? আজ কোনটা করছে, আমাদের প্রাণরানীর মাথা ব্যথা নাকি পেট ব্যথা? মাহবুবা বেগমের প্রশ্নে আমতা আমতা করে কিছু বলতে যাবে প্রান্তি, তার আগেই উচ্ছ্বলিত নারী কণ্ঠের বার্তা শুনতেই পেছনে ফিরল সে। আদুরি পরিচিত মুখটা দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। ফের দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আরে বুবুমণি, তুমি কখন এসছো? কেমন আছো তুমি? তোমাকেই তো প্রয়োজন এখন আমার। প্রজ্ঞা হেসে শান্তিকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে বলল, এই তো আসলাম মাত্র। আর আমি সপ্তাহান্ত আসি, রোজ ফোনে কথা হচ্ছে, তবুও ভালো মন্দটা বলতেই হবে। তবুও বলছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। প্রজ্ঞাকে ছেড়ে দাঁড়ালো প্রান্তি, ফের বলল, আমাদের পুতুল রানী কোথায়? তাকে নিয়ে আসোনি? না, এখন ওর স্কুল টাইম, ভুলে গেলি? ওকে স্কুলে দিয়ে এখানে চলে এলাম। প্রান্তির সাথে কথার মধ্যে মা ও চাচির সাথে ভালো মন্দ কথা সেরে নিল প্রজ্ঞা। ফের গায়ের বুরকা খুলে ড্রয়িং রুমের সোফায় বসতে প্রান্তি বলল, আমার পেট ব্যথা, মাথা ব্যথা খবর তোমাকে কে দিল বুবুমণি? প্রজ্ঞা মৃদু হাসল। ফের প্রান্তির নাক টেনে ধরে বলল, ইটস ম্যাজিক, আমি সব জানি। আর এটাও জানি এই ব্যথা বেদনা সব আমাদের প্রাণরানীর কলেজে না যাওয়ার বাহানা। প্রজ্ঞার কথায় মুহূর্তেই মুখ ঘুমরা করল প্রান্তি। ফের অভিমানী স্বরে বলল, আর এই কলেজে না যাওয়ার বাহানাটা কেন করছি এটা জানো না? আর জানি তো, আগের দিন তো ফোনে নালিশ করলি সেটা। আচ্ছা, তখন আসতেই বললি আমাকেই তো প্রয়োজন তোর এখন, কেন? ঘুমরা মুখ হঠাৎই উচ্ছলতায় ভরে উঠল প্রান্তির। এই বাড়িতে বড় আম্মার পরে এই বুবুমণি নামক মানুষটার সাথে প্রাণ খোলা আর সহজ ওই মানুষটা। বড় আম্মার সাথে মানুষটার কী হয়েছে তার জানা নেই, তবে তাদের কথাবার্তায় প্রান্তি বুঝতে পারছে কিছু একটা অবশ্যই হয়েছে, যার জন্য মা আর ছেলের মধ্যে অভিমান চলছে। এখন বড় আম্মাকে দিয়ে মানুষটাকে মানানোর জন্য বলা উচিত হবে না, তবে কাকে দিয়ে বলাবে? তার অতি ভাবনার মধ্যে বুবুমণিকে দেখে চোখ জল জল করে উঠেছে, তাই সে কথাটা বলেছে। এত কি ভাবছিস? কি হলো বল? বুবুমণি, তোমার ভাইটাকে একটু মানাও না, তার জন্য আমি আর আবিশা কলেজ যেতে পারছি না। আমি রাগে যে অকাজটা করেছি তার জন্য যেন সে আমাকে কলেজে একা পেয়ে না বকে। প্রজ্ঞার মুখে দুষ্টু মিষ্টি হাসি। সে সোফায় আরো ভালো করে হেলান দিয়ে বসলো। ফের বলল, আমাদের প্রাণরানী এতটা ভীতু হলো কবে থেকে যে এই বাড়ির বাক্যে দমিয়ে রাখে? তার মুখে একথা মানায়?
এজন্য বলেছিলাম আমি তোমার ওই প্রফেসর গিরি ভাইয়ের কলেজে ভর্তি হব না। তখন কেউ শুনুনি আমার কথা, এখন সব জ্বালা আমার। প্রান্তের কথাগুলো শুনে মুখের দুষ্টু মিষ্টি হাসিটা আরও একটু প্রসারিত করলো প্রজ্ঞার। ফের বিড়বিড়িয়ে বলল, সত্যিই জ্বালাটা তোর, তাই পোহাতেও তোকেই হবে। কিছু বললে? কিছু না। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, আমি দেখছি। সকালে খেয়েছিস? না, খেতে মন চাইছে না, ভালো লাগছে না কিছু। খেয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নে, আমি প্রহানকে দেখছি। কথা শেষ করার আগে প্রজ্ঞাকে দু হাতে শক্ত করে জড়িয়ে দিল প্রান্তি। সে জানে বুবুমণি বললে মেনে যাবে ওই কাঠ খুঁটটা মানুষটা, কারণ বুবুমণিকে যে ওই মানুষটা বড় আম্মার মতো খুবই ভালোবাসে, খুব সম্মান করে আর মানেও। আই লাভ ইউ বুবুমণি, আই লাভ ইউ বুবুমণি, আমি তোমাকে এত এত ভালোবাসি। হাত দুদিকে প্রসারিত করে বাচ্চাদের ন্যায় কথাটা বলতে প্রান্তির কপালে আদরের ছোঁয়া বসালো প্রজ্ঞা। ফের দুষ্টু হাসিটা ঠোঁটের কোণে টেনে এনে বলল, সে তুই আমাকে যতই ভালোবাসিস না কেন, আমি সব সময় দোয়া করি ভাইয়ের মতো তোর যেন একটা বর হয়, যাকে সামলাতে সামলাতে তোর জান যাবে, আর তখন এই বুবুমণিকে স্মরণ করবি। কথাটা বলেই উঠে দাঁড়ালো প্রজ্ঞা। মুখে তার দুষ্টু মিষ্টি হাসিটা লেগে আছে। প্রান্তে খেপে গিয়ে কিছু বলার আগেই সেখান থেকে কেটে পড়ল সে। এখন প্রহানের গুণাগান সহ গোষ্ঠী উদ্ধার করবে প্রান্তি, যা প্রজ্ঞার জানা। আর যে কারণে প্রান্তি ভয় পেয়ে কলেজে যাচ্ছে না, সে কারণটা কোনো কারণেই নয়। তার জন্যই তো সকাল সকাল এ বাড়িতে পদার্পণ তার। ভিড়ানো দরজা ঠেলে প্রহানের রুমে উকি দিল প্রজ্ঞা। প্রহান কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে কি প্রায় রেডি হয়ে গেছে। গলায় শব্দ করে প্রহানের দৃষ্টি আকর্ষণ করলো প্রজ্ঞা। প্রহানও গলার শব্দ পেতেই পিছু ফিরল। প্রজ্ঞাকে দেখে গম্ভীর মুখে মৃদু হাসি ফুটল তার। সে হাসিতে অমায়িক দেখালো পুরুষালী মুখের উজ্জ্বল শ্যামবর্ণ আদলখানা। সেটা দেখেও প্রজ্ঞার মুখে হাসি ফুটল। প্রহান বলল, তুমি এসেছো, তবে বাহিরে দাঁড়িয়ে কেন? ভিতরে এসো। ধীর পায়ে প্রহানের পারিপাটি করে রাখা শান্ত পরিবেশনের ঘরটায় ঢুকলো। ঘরের চারদিক একবার নজর বুলে ফের মজার ছলে বলল, আসতেই হলো তোর ঘর গোছানোর জন্য। আগের দিন যে ভিডিও কলে দিয়ে অভিযোগ করলি, দেখালিও যে দেখো বুবুমণি, তোমার মায়ের আদরে বিড়ালটা আমার রুমের অবস্থাটা কি করেছে। আর এই নিয়ে তোমার মায়ের আদরে বিড়ালটাকে কিছু বললেই তোমার মা আমার উপর খেপে যাবে, অভিমান করবে। একটু থেমে মুখে মিষ্টি হাসি ফুটিয়ে ফের প্রজ্ঞা টেনে টেনে বলল, এখন মা তো আর তাকে একা আদরে বিড়াল বানায়নি, কিন্তু কেউ তো আর এখন নিজের দোষ স্বীকার করবে না, ঘাড়ে নেবে না। তাই মায়ের আদরে বিড়ালটার অকাজটা গুছিয়ে দিতে আসলাম, কিন্তু এসে তো দেখছি অকাজটা সেই কেউই গুছিয়ে নিয়েছে। তবে আমার মায়ের আদরে বিড়ালটার রাগে জেদে করা কাজগুলো আমরা একাই মেনে নিয়ে তাকে আদরে বিড়ালটা করে তুলেছি। আর কেউ কি তার এই রাগে জেদে করা কর্মকাণ্ডগুলো সহ্য করে নিয়ে প্রশ্রয় দিয়ে কি মাথায় তুলে রাখেনি, যার জন্য সে বারবার সুযোগ আর সাহস পায় অকাজগুলো করতে। বয়সে প্রায় 11 বছরের ছোট বড় তারা, তবুও ভাই বোনের মধ্যে সম্পর্কটা তাদের প্রাণ খোলা। ছোটবেলা থেকে যেটা মাকে বলতে পারতো না, সেটা দিদার ছাড়াই এই বুবুমণি নামক মানুষটাকে সহজে বলতে পারত প্রহান। দুজনের বয়সের তফাৎ বেশ হলেও সম্পর্কের মধ্যে তাদের অদ্ভুতভাবে কেন জানি সংকোচ নেই। যেখানে সবার কাছে সে ভালো মন্দ যে কোনো বিষয় অনুভূতিহীন আর গম্ভীর্য, সেখানে একমাত্র এই নারীটার কাছে সে প্রাণ খোলা। আর এই স্নেহময়ী রমণীও তাকে কিভাবে যেন বুঝে যায়। তার না প্রকাশ করা অনুভূতিগুলো সম্পর্কেও কেমনভাবে যেন অবগত হয়ে যায়। ভাবনা ছেড়ে প্রহান বলল, এত সহ্য করেও তাই তোমার মায়ের তার আদরি বিড়ালটার জন্য আমাকে সঠিক পাত্র বলে মনে হচ্ছে না। তার উপর নাকি শুধু দায়বদ্ধতা থেকে আমি চুপ থাকি, আর সেই দায়বদ্ধতার জন্য নাকি আমি তাকে সহ্য করি, যার জন্য তোমার মা তার আদরে বিড়ালটার জন্য অন্যত্র যোগ্য পাত্র দেখে বিয়ে দিয়ে তাকে ঘর জামাই রাখবে। প্রহানের কথায় স্পষ্ট যে মায়ের কথার দারুণ তার খুব অভিমান হয়েছে। তবে বরাবরের মতোই সে স্বাভাবিক আর নিশ্চুপ, কেননা বরাবরই অনুভূতি প্রকাশে সে অক্ষম। যার জন্য ভালো হোক বা মন্দ, কারো প্রতি রাগ অভিমান বা অভিযোগ হলে নিজের ভিতরে দাহন করা ছাড়া
তাদের প্রতি প্রকাশ্যে সে অতি কাঁচা, যেটা মাও বুঝেন। তবে মায়েরও এক কথা, ছেলে মানুষ এত চাপা স্বভাবের হলে চলে? প্রিয় মানুষদের ক্ষেত্রে ভালো মন্দ যে কোনো অনুভূতি এত দমিয়ে রাখলে হয় না। ভালো মন্দটা প্রয়োজনে অপ্রয়োজনে খুলে বলতে হয়, না হলে প্রিয় মানুষগুলোর থেকে দূরে সরে যেতে হয়। আর তার আপনজন ও প্রিয় মানুষগুলোও তার থেকে দূরে সরে যায়। নিজের প্রিয় মানুষদের ক্ষেত্রে এত চাপা স্বভাবের হলে চলে না। ছেলেটা ওনার সব বুঝে, এটা কেন বুঝে না? এই বিষয়ে কেন সে এত অবুঝ হবে? যার জন্য ছেলেকে বুঝেও শক্ত শক্ত কথা শোনান তিনি, দুর্বলতায় আঘাত হানেন, কিন্তু কাজ তো কিছুই হয় না। সে যেমনটাই তেমনটাই, শুধু মাঝখান থেকে দুজন দুজনের প্রতি অভিমান জমিয়ে রাখে। কি হলো, চুপ করে আছো যে? তুই মাকে কি বললি? আমি আর কি বলবো? তার বিষয়ে ভালো মন্দ কোনো কিছু বলা মানেই আমার ভুল। ভালো মন্দ কিছুই বলা যাবে না। যাই বলতে যাও দোষ আমার, সেজন্য চুপ থাকাই শ্রেয় মনে হয়েছে। তার মানে সত্যি যদি মা প্রান্তিকে অন্যত্র বিয়ে দেয় তাতে কোনো আপত্তি নেই তোর? মেনে নিবি তুই? নিজেকে সম্পূর্ণ রেডি করে নিয়ে শেষমেশ চুলটা ঠিক করে নিচ্ছিল প্রহান। প্রজ্ঞার কথায় হাত থেমে গেল। বরাবরের মতোই স্বাভাবিক আচরণ করলো সে। ফের চুলটা ঠিক করতে করতে বলল, ইচ্ছাকৃতভাবে গরম চা গায়ে ফেলে দেওয়ার পরও কিছু না বলা, সেটা শুধু একবার নয়, তার রাগ জেদের বহিঃপ্রকাশে নিজের রুমের প্রিয় জিনিসগুলো নষ্ট হতে দেখা। যখন তখন আমার রুমে ঢুকে উল্টাপাল্টা কাজ করা যা আমি সহ্য করতে পারি না। যেগুলো আমার পছন্দ নয় তা প্রতিনিয়ত আমার সামনে করা, এগুলো চুপচাপ মেনে নেওয়া। সহ্য করার পরও তোমাদের যদি মনে হয় এগুলো শুধু দায়বদ্ধতা থেকে আমি সহ্য করছি, তবে আমার করার কি আছে? আমি তো আর জোর করে তোমাদের ধারণা বদলা দিতে পারি না। একটু থামলো প্রহান, ফের বলল, আমাকে কেউ বুঝুক আর না বুঝুক, মা কিন্তু ঠিকই আমাকে বোঝেন, তবুও উল্টো পাল্টা কথা শোনাতে ছাড়েন না। এখন মা যেটা ভালো মনে করেন। আরও বিভিন্ন অভিযোগ থাকলো। অল্পতে সমাপ্তি টেনে নিজেকে ঠিকঠাক করে নিয়ে রুমের বাইরের দিকে যেতে নিল প্রহান। পেছন থেকে প্রজ্ঞা কিছু বলতেই পুনরায় থেমে গেল। ও তোর ভয়ে কলেজে যাচ্ছে না, আজ কলেজে যেতে চাইছে। কিছু বলিস না যেন ওকে। পিছে ফিরে প্রজ্ঞার দিকে শীতল দৃষ্টিতে চাইল প্রহান, যার অর্থ নিজের নজর দ্বারাই বুঝিয়ে দিল। প্রজ্ঞা সেটা বুঝতে পেরে হেসে দিল, ফের বলল, আমি তো জানি আমার মায়ের আদরে বিড়ালটাকে আমার ভাইটাও নিজের আদরে বিড়াল মানে। তবুও বললাম এই জন্য কেউ আমাকে মানাতে বলেছে তোকে, তাই। কথাটা শুনেও স্থির নজরে বোনের দিকে তাকিয়ে রইল প্রহান। সেটা দেখে তার দিকে এগিয়ে এলো প্রজ্ঞা। ফের প্রহানের হাত ধরে বলল, চল নিচে চল। বুঝলি তো, সব জায়গায় সবার রাজত্ব চলে না ভাই, যার কারণে আমরা যাদের ভয় পাই না কিছু কিছু জায়গায় আর সময়েও তার ভয়ে চলতে হয়। যে কারণে তো রিয়াকশনটা এমন, তার রাজত্ব বাড়িতে কলেজে নয় বিধায় বাক্যে ভয় না পাওয়া মানুষও তাকে ভয় পায়। খেতে বসে ইশারা চলল। প্রজ্ঞা ইশারা করে বুঝিয়ে দিল সে প্রহানকে বুঝিয়ে বলে দিয়েছে, যেটা বুঝে প্রান্তীয় খুশি হলো। নিজ মনে মাথা নিচু করে খেতে থাকলেও নিজের পাশে বসা আর নিজের সামনের চেয়ারে বসা রমণীদের ইশারা ইঙ্গিত সব কিছু টের পেল প্রহান। তবে এইটা ভেবে কুল ঠিক করতে পারল না যে তার মায়ের আদরের বিড়ালটা তাকে কবে থেকে ভয় পেতে শুরু করলো। রাবেয়া খাতুন আজ 2 দিন বেশ চিন্তায় আছেন। চিন্তায় আজ সকাল থেকে প্রেশারটা বেড়েছে যেন ওনার। সকাল থেকে কেমন যেন অস্বস্তি অনুভব করছেন উনি। বৃদ্ধ হওয়ায় হাই প্রেশারের সাথে হৃদরোগ আর ডায়াবেটিক্সও আছে। সব সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী থাকতে হয়, কিন্তু আজ 2 দিন চেয়েও ডাক্তারের পরামর্শ অনুযায়ী থাকতে পারছেন না তিনি। যে রোগ শরীরে বাসা বেঁধেছে তাতে দুশ্চিন্তা করা যাবে না জেনেও চিন্তামুক্ত হতে পারছেন না তিনি। আর ওনার একমাত্র চিন্তার কারণ প্রান্তি। 3 ছেলে আর 1 মেয়ে ওনার। 2 ছেলের পরে মেয়েটা ওনার। বাবা সহ ভাইদের বেশ আদরে ছিল বোনটা। একটা মেয়ে হওয়ায় সুবাদে দেখে শুনে বেশ ভালো পরিবারে বিয়ে দিয়েছিলেন। জামাইটা ওনার সৎ সরল আর ভালো, কিন্তু অতি সুখের সংসার মেয়েটার কপালে বেশি দিন টিকলো না বলতে জুটলো না। প্রান্তি হওয়ার বছরের মাথায় মরণবেদী রোগ ক্যান্সারের আক্রান্ত হলেন তিনি। সেখান থেকেই আরও 6 মাস যেতে পরপারে পাড়ি জমালো।
হাজার ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো কাজ হলো না, তাকে সুস্থ করা আর গেল না। আর সেই থেকেই প্রান্তি ওনাদের কাছে। নিজের আদরে মেয়েটার ছায়া দেখতে পান রাবেয়া খাতুন প্রান্তির মধ্যে। এ বাড়ির সবাই যে মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসেন এটা তিনি জানেন, তবুও দুশ্চিন্তা করছেন এটা ভেবে বয়সে এক বিদ্যা সুস্থ মানুষ হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন। এমন অসুস্থ হয়ে পড়লেন হাসপাতালে পর্যন্ত ভর্তি করা লাগলো। এখন মরণাপন্ন অবস্থা মানুষটার। সুস্থ মানুষ কেমন হঠাৎই মরণাপন্ন অবস্থা হয়ে গেল ওনাকে দেখে এসে সেখান থেকে নিজের কথা ভেবে চলেছেন রাবেয়া খাতুন। ভেবে চলেছেন তিনিও যদি হঠাৎ করে মারা যান, বাড়ির কাউকে নিয়ে দুশ্চিন্তা না থাকলেও প্রান্তিকে নিয়ে ওনার দুশ্চিন্তার অন্ত নেই। মেয়েটা যা একগুয়ে স্বভাবের, সাথে রাগী আর জেদিও, প্রহানকে যদি মানত তবে ওনার আর এই দুশ্চিন্তা করা লাগতো না। আর তিনি মারা যাওয়ার পরে যদি বড় বৌমা তাকে মানাতে না পারে, মেয়েটার যদি অন্যত্র বিয়ে হয়ে যায়, বড় বৌমার মতো ধৈর্য নিয়ে কে সামলাবে ওকে? সবাই কি ওনার বড় বৌমার মতো মমতাময়ী আর গুণী হয়? প্রহান দাদুভাইও মেয়েটার বিষয়ে অনেক ধৈর্যশীল। এরকম একটা সংসার যদি মেয়েটা না পায় তবে কি করবে মেয়েটা? ভালো থাকবে কি মেয়েটা? এসব ভেবে ভেবে প্রেশার বাড়িয়ে ফেলেছেন তিনি। ওনার এই সোনার সংসারে কপাল গুনে দুটো বৌমা পেয়েছেন তিনি। ভিন্ন বাড়ির মেয়ে হলেও তাদের কথা আজ আচরণ সহদর বোনের মতনই। এই সংসারে মেয়েটাকে যদি তিনি স্থায়ী করতে পারতেন তবে নিশ্চিন্তে মরতে পারতেন, আর মরেও শান্তি পেতেন। প্রান্তিকে নিয়ে এইসব দুশ্চিন্তা করতে গিয়ে সকালের দিকে প্রেশার বাড়লো, বিকালের দিকে গিয়ে বুকে ব্যথা শুরু হলো ওনার। অসুস্থ হয়ে পড়লেন বেশ, সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তিও করা লাগলো। এই অসুস্থতার কারণে দুদিন হসপিটালেও কাটাতে হলো ওনাকে। দুদিন বাদে কিছুটা সুস্থ হতেই ওনাকে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে আসতেই তিনি প্রান্তিকে নিজের ঘরে ডেকে পাঠালেন। রাবেয়া খাতুনের অসুস্থতায় কেঁদে কেটে নিজের অবস্থান নাজেহাল করে ফেলেছে প্রান্তি। এই বাড়ির প্রত্যেকটা মানুষকে সে প্রচণ্ড ভালোবাসে, খুব ভালোবাসে নয়, শুধু ভালোবাসে নয়, তাদের ভালো মন্দ থাকা, সুখ অসুখ তার অনুভূতিকে স্পর্শ করে খুবই। তাদের ভালো থাকায় যেমন নিজে খুব সুখে থাকায় যে শান্তি অনুভব হয় তেমনটা অনুভবিত করে সে। আবার তাদের কষ্টে থাকায়, অসুস্থ হওয়ায় সে অনুভূতিরা তাকে প্রচণ্ড কষ্ট অনুভব করায়। এমনকি বাড়ির অপছন্দনীয় মানুষটার ক্ষেত্রেও একই অনুভূতি অনুভব হয় তার। রাবেয়া খাতুনের অসুস্থতায় প্রান্তি আবারও আপনজন হারানোর ভয়টা উপলব্ধি করেছে। নানিমার অসুস্থতার এই দুদিন শুধু মনে হয়েছে এই বুঝি তাকে ভালোবাসার আরও একজন মানুষ কমে গেল। যদিও নিজের মাকে হারিয়ে ফেলার উপলব্ধি সে অতটুকু বয়সে উপলব্ধি করতে পারেনি, মনে হয় তারও একজন মা থাকলেও পারত, যাকে শুধুই মা বলে ডাকা যাবে, শুধুই মা। যেমনটা আদ্র নিদ্র মেজমামিকে ডাকে, আবিশা তার মাকে ডাকে, প্রজ্ঞা আপু আর ওই মানুষটাও ডাকে। যদিও বড় আম্মা তাকে মায়ের মতোই ভালোবাসে, আগলে রাখে। প্রান্তি জানে না তার মা বেঁচে থাকলে তাকে কেমনটা ভালোবাসতেন, বড় আম্মা যতটা ভালোবাসে তার চেয়ে বাঁচত কিনা। তবে বড় আম্মা নামক মানুষটা তাকে নিজ সন্তানের মতো ভালোবাসে। তবুও কোথাও না কোথাও মায়ের অভাবটা কিছুটা হলেও অনুভব করে প্রান্তি। মা ডাক্তার শূন্যতা সে অনুভব করে। হয়তো এক এক সম্পর্কের স্নেহ, ভালোবাসা, আদর, চাহিদাটা এক এক রকম ভিন্নতার হয়, সাথে মনের চাহিদা আর স্বাদটাও। সেটা হয়তো অন্য সম্পর্কের মানুষ সবটা দিয়ে চেষ্টা করলেও সেই স্বাদটা মনোচাহিদা সম্পূর্ণ পূরণ হয় না, করতে পারে না কেউ, চাইলেও পাওয়া যায় না সেই স্বাদ গন্ধটা। সেজন্য হয়তো হৃদয়ের এত ব্যাকুলতা। রাবেয়া খাতুনের নিষ্প্রভ ঘুমান্ত মুখটার দিকে তাকিয়ে এসব ভেবে চলেছে প্রান্তি। সত্যি বলতে এসব অদ্ভুত ভাবনাগুলো আগে কখনো আর মাথায় আসেনি। হঠাৎই নানি আম্মার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে ভাবনাগুলো মাথায় আসলো। নানি আম্মা অসুস্থ হওয়ার পর থেকে অদ্ভুতভাবে প্রান্তির মায়ের নামটা জপে চলেছে। সেখান থেকে ভাবনাগুলো উদয় হলো তার। তপ্ত শ্বাস ফেলে ভাবনার লম্বা সুতোটা কাটলো প্রান্তি। নানি আম্মা কোনো কারণে তাকে ডেকে পাঠিয়েছিলেন। সে গোসল করার জন্য ওয়াশরুমে ছিল বিদায় আসতে একটু দেরি হয়েছে। এসে দেখে নানি আম্মা ঘুমিয়ে পড়েছেন। ওষুধের কড়া ডোজের প্রতিক্রিয়া স্বরূপ এই ঘুম। না হলে এই অসময়ে নানি আম্মা কখনোই ঘুমাতে পছন্দ করেন না। কিরে বাদনহারা, এখনো বুঝি মন খুব খারাপ?
ছোট মামার কথায় তার দিকে ফিরল প্রান্তি। সবসময় উচ্ছ্বলিত থাকা মানুষটার মুখটা এ দুদিনে কেমন যেন চুপসে গিয়েছে। অবশ্যই নানি আম্মার অসুস্থতায় বাড়ির সবারই একই হাল, একই অবস্থা। পুনরায় দীর্ঘশ্বাস ছেড়ে হাবিবকে উদ্দেশ্য করে মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে না জানালো প্রান্তি, অর্থাৎ তার মন খারাপ নেই। প্রান্তিকে মাথা নাড়িয়ে কথাটা বলতে দেখে শুষ্ক ঠোঁট মৃদু হাসলো হাবিব। ফের এগিয়ে আসতে আসতে বলল, কিন্তু আমার বাঁধনহারা পাখিটার মুখ দেখে তো মনে হচ্ছে তার এখনো মনটা খুবই খারাপ। এগিয়ে এসে মায়ের আরামদায়ক বিছানার পাশ ঘেঁষে গিয়ে দাঁড়ালো হাবিব, যেখানে মায়ের শিহরে বসে আছে প্রান্তি। কাছে এসে প্রান্তির মাথায় স্নেহের হাত রাখলো সে। ফের মায়ের ঘুমন্ত মুখের দিকে ক্ষীণ সময় তাকিয়ে প্রান্তিকে উদ্দেশ্য করে আদরি স্বরে বলল, নানি আম্মা তো এখন সুস্থ হয়ে গেছে, তবুও কেন মন খারাপ করে আছিস পাখিটা? আমার বাঁধনহারা পাখিটা এরকম নিশ্চুপ থাকলে মানায়, নাকি এরকম মন খারাপ করে থাকলে তাকে ভালো দেখায়? হাবিবের পেটের কাছের টি শার্টটা আলতো হাতে খামচে ধরল প্রান্তি। ফের নিজের মাথাটাও সঁপে দিল সেখানে। নিঃশব্দে চোখের পানি গড়ালো। ফের ভাঙা গলায় বলল, তোমরা আমাকে এত ভালোবাসো কেন ছোট মামা? মা থাকলে বুঝি তোমাদের থেকেও বেশি ভালোবাসতেন। তবে কেন মা চলে গেলেন? চলেই যখন গেলেন তখন আবার নানি আম্মাকে কেন ডাকছেন? নিজে আমাকে আদর ভালোবাসা থেকে বঞ্চিত রেখে এখন কেনই বা নানি আম্মার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করতে চাইছেন? নানি আম্মার কিছু হয়ে গেলে আমার যে খুব কষ্ট হবে, থাকবো কি করে আমি? অসুস্থ হওয়ার পর মা আজ 2 দিন ধরে বেশ এই একই কথা আওড়াচ্ছেন। পারুল আমাকে ডাকছে, কিন্তু তোর দায়িত্ব পালন না করে আমি তোর কাছে যাব কি করে পারুল? আপাকে ভীষণ ভালোবাসতেন মা। শুধু মা একা নয়, আব্বাসও এ বাড়ির সবাই। এটা জানা হাবিবের। আর আপাকে ভেবে ভেবে হয়তো আবারও এই অসুস্থতা বাঁধিয়েছেন মা। সে ভ্রম থেকে বারবার এই কথাগুলো আওড়ে যাচ্ছেন, আর সেটারই প্রভাব পড়েছে মেয়েটার উপর। প্রান্তির মাথার ঘন কালো চুলের ভাঁজে স্নেহের পরশ বুলিয়ে দিয়ে ফের মাথা নিচে করে আদর দিল হাবিব। সৌহার্দ্যপূর্ণ গলায় বলল, তোর নানি আম্মা আপাকে খুব বেশি ভালোবাসতেন, তাই তো অসুস্থতার ভ্রম থেকে এগুলো বলেছেন। মরা মানুষ আবার জীবিত মানুষকে তার কাছে ডাকতে পারে নাকি? কি করে ডাকবে পাখি? এগুলো ভেবে ভেবে আর অযথা মন খারাপ করিস না। আমার বাঁধনহারা পাখিটার এরকম মন খারাপ করে থাকাটা আমাকে শান্তি দেয় না। মায়ের বয়স হয়েছে তো, এখন একটু একটু অসুস্থ তো হবেনি। কথাগুলো প্রান্তিকে সান্ত্বনা সৌরভ বললেও মায়ের অসুস্থতায় নিজেও আপনজন হারানোর ভয়ে কুঁকড়ে আছে হাবিব। মা যে প্রত্যেকটা সন্তানের কতটা জুড়ে থাকেন শুধু সন্তানেরাই জানেন। পিতামাতা যেমনই হয়ে থাকুক, তাদের ছত্রছায়া সন্তানের জন্য কি, সেটা একটা পিতাহারা সন্তান ছাড়া কেউ বোঝে না। সে সম্পূর্ণ না হলেও কিছুটা বুঝেছে বাবা চলে যাওয়ার পর। কাঁদিস না, নানি আম্মা সুস্থ হয়ে যাবেন। আগে উঠে গিয়ে যদি দেখেন তুই কাঁদছিস, তবে তো আর অসুস্থ হয়ে পড়বেন। তো নানি আম্মা তখন মোটামুটি সুস্থ হয়ে গেছে, ঠিক আছেন। ঘুম থেকে উঠলে আগের না দুষ্টুমিষ্টি ঝগড়া শুরু করে দিবি, দেখবি তিনি সবটুকু ভালো হয়ে গেছেন। চল এখন নানি আম্মাকে ঘুমাতে দে। হাবিবের কথায় সম্মতি জানালো প্রান্তি। ফের চোখ মুছে উঠে দাঁড়ালো। উঠতে নজর চলে গেল ছোট মামার মুখ পানে। মামার চোখে পানি দেখে কিছুটা আশ্চর্য হয়ে বলল, তুমি কাঁদছো ছোট মা? মুখে মৃদু হাসি টেনে চোখের পানি মুছে নিল হাবিব। ফের ডান হাতটা বুকে সঁপে রেখে বলল, মাঝে আমার তিনি অসুস্থ হলে এখানে কষ্ট অনুভব হয়, ব্যথা পাই যায়। প্রান্তি বুঝলো অবাস্তব অগ্রহণযোগ্য প্রশ্ন করে ফেলেছে সে। নানি আম্মার সাথে তার থেকেও এই মানুষটার যে আপন সম্পর্ক, সেখানে এই প্রশ্ন বেমানান। আবারও দুজনে বিছানায় শয়নরত রমণীর দিকে তাকিয়ে শান্ত পায়ে নিঃশব্দ ঘর ছেড়ে বেরিয়ে গেল। সময়টা বিকাল। ড্রয়িং রুমের ডাবল সোফায় বসে আছে প্রহান। প্রান্তির বাবা এসেছেন দাদি আম্মাকে দেখতে। ওনার সাথে এত সময় কথা বলেছিল সে। দাদি আম্মা ঘুমিয়েছিলেন বিদায় ড্রয়িং রুমে বসে সবার সাথে কথা বলছিলেন তিনি। মা আর চাচিরও ওনার আপ্যায়নে চা নাস্তা তৈরি করেছেন। বাবা চাচারা কেউ বাসায় নেই বিদায় ওনার সাথে সময়টা তাকে কাটাতে হচ্ছে। আর তার মায়ের আদরে বিড়ালটাও এখনও দুপুরে ঘুমাচ্ছে বিদায় বাবা আসার খবরটা এখনো শোনেনি। ভাই সাহেব, আম্মা উঠেছেন, নামাজ পড়ছেন। নামাজ শেষ হলে
আপনাকে রুমে ডাকছে। এখন আপাতত চা নাস্তা সারতে থাকুন। কথাটা বলে প্রান্তির মেজমামে নাস্তার ট্রেটা সোফার সামনে কাচের টেবিলটার উপরে রাখলেন। প্রান্তির বাবা মানুষটা খুবই সহজ সরল আর শান্ত মানুষ। নিজের ব্যবহারের মাধুর্যতা বজায় রেখে তিনিও বেশ সরল স্বরে বললেন, আম্মা উঠেছেন যখন, তার সাথে সাক্ষাৎটা করেই তারপর না হয় নাস্তাটা সারি ভাবি। প্রান্তির মেজমামি মিষ্টি করে হাসলেন। আচ্ছা ঠিক আছে। নাস্তার ট্রেটা নিয়ে আবারও চলে গেলেন প্রান্তির মামি। তিনি চলে যেতেই আবারও কথা শুরু করলেন প্রান্তির বাবা। প্রহান কথা কম বললেও ওনার কথা মনোযোগ দিয়ে শুনছে। কথার এক পর্যায়ে দাদি আম্মার রুম থেকে প্রান্তির বাবার ডাক এলো। তিনি প্রহানের সাথে কথা স্থগিত রেখে সেদিকে পা বাড়ালেন। প্রান্তির বাবা চলে যেতে প্রহানও উঠে দাঁড়ালো। মুহূর্তের বাড়ির কলিং বেলটা বেজে উঠল। এদিকে কেউ নেই দেখে প্রহানের দরজাটা খুলতে গেল। দাদি আম্মা অসুস্থ হওয়ার খবর শুনতে আত্মীয় স্বজনেরা এসে দেখা করে যাচ্ছেন। সেরকমই ভেবে দরজাটা খুলতে অপরিচিত দুটো মুখ নজরে পড়ল প্রহানের। অপরিচিত নয়, নারীদের উদ্দেশ্য গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কাকে চাই? অপরিচিত নয়, নারী দুজন কিছু সময় প্রহানের মুখের দিকে তাকিয়ে বলল, এ বাড়িতে একটা মেয়ে আছে না? সেদিন মেয়েটাকে রাস্তায় দেখেছিলাম, খোঁজ খবর নিয়ে জানতে পারলাম সে এই বাড়ির মেয়ে। মেয়েটাকে আমাদের বেশ পছন্দ হয়েছে, তাই আসলাম। তুমি কি মেয়েটার ভাই? অপরিচিত মানুষ দুজনের কথাগুলো বুঝতে বেশ কিছু সময় লাগলো প্রহানের। এই বাড়িতে মেয়ে বলতে প্রান্তি, আর তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন এনারা। অদ্ভুত শান্ত আর গম্ভীর নজরে অনেকটা সময় তাদের মুখের দিকে তাকিয়ে থাকলো প্রহান। ফের অতি গম্ভীর্য গলায় বলে উঠল, আপনারা ভুল বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছেন। এই বাড়িতে বিয়ের উপযুক্ত এমন কোনো মেয়ে নেই। কিন্তু আমরা তো ভালোভাবে খোঁজ খবর নিয়ে জেনেছি এই বাড়ির মেয়ে সে। আপনাদের জানতে ভুল হয়েছে, আপনারা আসতে পারেন। প্রহানের কথা শুনে ভদ্রমহিলা ও ভদ্রলোকের কপাল কুঁচকে গেল। ওনারা শিওর হয়ে এসেছেন মেয়েটা এ বাড়িরই। এমনকি বাড়ির সামনে দোকানদারও বলল এ বাড়ির মেয়ে সে। তবে ছেলেটা কেন বলছে ভুল বাড়িতে এসেছেন? তবে মেয়েটাকে কি এখন বিয়ে দিতে চাইছে না? সেটা তো বলে দিলেই হয়। অপরিচিত নারী দুজন চলে যেতে দরজা আটকে দিল প্রহান। দরজা আটকে পেছনে ফিরে তাকাতে দেখলো প্রান্তি পিছনে দাঁড়িয়ে আছে। প্রান্তি সব শুনেছে আর আশ্চর্য হয়েছে। প্রহান পিছে ফিরতেই সে অবাক হয়ে শুধালো, এই বাড়িতে বিয়ের উপযুক্ত কোনো মেয়ে নেই? প্রহান বুঝলো প্রশ্নটা তাকে করা হয়েছে, তাই শান্ত স্বরে বলল, কে আছে? কেন আমি? আমাকে বিয়ের উপযুক্ত বলে মনে হয় না আপনার? না, তবে তোর যদি এত বিয়ের শখ থেকে থাকে তবে ওনাদের গিয়ে ডেকে নিয়ে আয়, যা। কথাটা বলে হন হন করে নিজের রুমের দিকে পা বাড়ালো প্রহান। স্টুপিড মেয়ে একটা। কথাটা প্রান্তির কান এড়োলো না। সে কপাল কুঁচকে প্রহানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। বুঝলো না সে এমন কি বলেছে। মামা মামিদের সাথে কোথাও গেলে সেখানের পরিচিত মুখ বা অপরিচিত সকল মানুষই তো বলে মেয়েটা উপযুক্ত হয়েছে, বিয়ে দেবেন না। এমনকি আশেপাশের মানুষও তো তাই বলে। সেই হিসাবে তো ওই কথাটা বলেছে, তাই নিজে বিয়ে করার জন্য তো বলেনি। তবে দোষের কি বলল যে মানুষটা তাকে স্টপিড বলে চলে গেল? আশ্চর্য। অবশ্যই তার ভালো মন্দ কোনো কথাটাই বা সহ্য হয় ওই কাঠখোট্টা মানুষটার। ফের অস্পষ্ট স্বরে বলল,